ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, যেখানে ভূতের ভয়, এবং আজকের এপিসোডের নাম হচ্ছে অচিন বৃক্ষ। আজকের এপিসোডটিতে যে ইমেলটা আমরা পড়ে শোনাবো, এটা একটা দীর্ঘ ইমেল এবং আমরা কয়েকটা পার্টে এটাকে ভাগ করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিরা যুক্ত হবেন আমাদের সাথে, এবং যেই ঘটনাটি আপনারা শুনবেন আজকে, সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে করে তিনি এই ঘটনার সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানাতে পারেন বা এই ঘটনা কিভাবে সংগ্রহ করেছেন। কারণ ঘটনাটি শুনতে গিয়ে আপনাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতেই পারে। এবং আমি একটু মেহেদী হাসান যেহেতু জয়েন করেছেন, মেহেদী হাসানের কাছ থেকে এই ঘটনাটি শুরু করার আগে একটু জেনে নিই যে মেহেদী হাসান, আপনি জয়েন করেছেন এবং গতকাল সপ্তাহে আপনার জয়েন করার কথা ছিল। আমাদের আরেকজন মেহেদী হাসান জয়েন করেছিলেন, আমি মনে করেছিলাম তিনি আপনি আছেন মিডল ইস্টে, সেখান থেকে জয়েন করেছেন। আমাদের একটু বলবেন যে এই যে আজকে আমরা যে ঘটনাটি শুনবো, এই যে একটা আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, সেই ঘটনাটি আমরা আজকে যে প্রচার করব, এই ঘটনাটি সবচেয়ে একটা অদ্ভুত রকমের গাছের বর্ণনা দেয়া আছে। এই গাছটি সম্পর্কে আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পেরেছি। এই ঘটনাটি তো আপনি সংগ্রহ করেছেন আপনার বন্ধুর সাথে, তার সম্পর্কে একটু বলবেন ছোট্ট করে, তারপরে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে যুক্ত করার জন্য। ঘটনাটা আমি সংগ্রহ করছি আমার বন্ধু চুকসের কাছ থেকে। ও আসছে গাম্বিয়ার, ওর বাড়ি আছে গাম্বিয়াতে। আর যে গাছটার কথা জিজ্ঞাসা করছেন, মানে আমরা গল্প করতেছিলাম তখন আর কি বিভিন্ন কথার প্রসঙ্গে গাছের ব্যাপারটা চলে আসে। তখন আর কি বলতেছিল যে এমন একটা অদ্ভুত গাছ আছে, এটা আমাদের জগতে না, অন্য একটা জগতে। যে গাছের নিচে আর কি ধরেন কারোর ব্যবহৃত কিছু জিনিস রেখে আসলে, মানে সেই যার জিনিসটা রেখে আসা হবে সেই মানুষটা আত্মহত্যা করতে বাধ্য। মানে তখন থেকে আর কি মূলত আমার এই ঘটনাটা ওর কাছ থেকে সংগ্রহ করার আগ্রহটা আর কি বেড়ে যায়, যে আসলে এই গাছের রহস্যটা কি। তারপরে আর কি ওই ঘটনাটা বলে আমাদের সাথে। নিশ্চয়ই আপনি যেরকম বলছিলেন ঠিক একইভাবে আমাদের যারা লিসনার, যারা শুনছেন, তাদেরও অনেক প্রশ্ন আছে আপনার কাছে। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসবো। এখন যেটা করব, সরাসরি আমরা ঘটনায় চলে যাব। ঘটনা শুনতে শুনতে আমি জানি অনেকেই অনেক প্রশ্ন করতে চাইবেন বা অনেকের অনেক প্রশ্ন থাকবে। আমাদের সঙ্গে গোলাম রাব্বি আছেন এবং আমরাও সেই প্রশ্নগুলো সংগ্রহ করে আপনাদের সাথে চেষ্টা করব সেই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দেবার। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের ঘটনায়, যে ঘটনাটি পাঠিয়েছেন মেহেদী হাসান, এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গেও আছেন। আপনারা ঘটনা শুনুন আর প্রশ্ন করুন তাকে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আজকে একটা দীর্ঘ ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। অনেক দীর্ঘ। আমার মনে হয় ভূত.com যতগুলো ঘটনা প্রচার করেছি তার মধ্যে, মানে দীর্ঘতম ঘটনাগুলোর মধ্যে আজকের ঘটনা একটি। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনাকে বা আপনাদের যদি জিজ্ঞেস করা হয় আপনার সুপার হিরোকে, উত্তরটা আপনারা কি দেবেন আমি জানি না। তবে আমি বলবো আমার বাবা। বাবারা সন্তানদের জন্য কি কি করতে পারে, আর একজন বাবার তার সন্তানদের উপরে কি পরিমাণ আস্থা থাকতে পারে, আজকে শোনাবো সেই গল্প। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং সুস্থ আছেন। গত 10 জুলাই 2025 তারিখে আমার পাঠানো আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব শোনানোর জন্য প্রিয় রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গাম্বিয়ার কবিরাজ বাগলার দাদু ও লালা দাদুর কথা। আজকে আমি বাগলার দাদুর একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা লিখতে যাচ্ছি। এটা কেন ব্যতিক্রম ধর্মী ঘটনা সেটা আপনি পড়লে বুঝতে পারবেন। শুধু ব্যতিক্রম বললে ভুল হবে। আমার নিজস্ব পছন্দ অনুযায়ী আমি বলবো এই ঘটনাটি ব্যতিক্রম থেকেও ব্যতিক্রমী। আমি জানি না ভবিষ্যতে আর কখনো এরকম ঘটনা আমি খুঁজে পাবো কিনা আর লিখতে পারবো কিনা। যাই হোক, আমি রাসেল ভাই ও ভূত.com একজন একনিষ্ঠ ভক্ত ও নিয়মিত শ্রোতা মোহাম্মদ মেহেদী হাসান
লিখছি আরব আমিরাতের দুবাই শহর থেকে। ঘটনা শুরুর আগে আমি বলি যে আমার এই ঘটনাটি আমি কার কাছ থেকে সংগ্রহ করেছি। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার আফ্রিকান বন্ধু চুকসের কাছ থেকে। চুকস হচ্ছে বাগলার দাদুর নাতি। চুকস আমার সমবয়সী। ওর বাড়ি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার একটা উপকূলময় অঞ্চলে, যেটা সেনেগাল ও গাম্বিয়ার সীমান্তবর্তী এলাকা। আমি এবং চুকস থাকি দুবাইয়ের আল নাহাদা নামক জায়গায়। এখানে আমি একটা ভবনের ওয়াচম্যানের দায়িত্বে আছি, আর চুকস বর্তমানে একটা মার্কেটিংয়ে জব করে। আমাদের প্রায় দেখা হয়, কথা হয় এবং মাঝে মাঝে আমরা লম্বা সময় কাটাই। তো সম্প্রতি এরকম একটা সময়, অর্থাৎ এক রাতে আমি আর আমার এক ভারতীয় বন্ধু কার্তিক, নাইজেরিয়ান বড় ভাই অর্থাৎ ববি ভাই সহ আরো কয়েকজন নাইজেরিয়ান বন্ধু সবাই মিলে একটি জায়গায় বসে গল্প করছিলাম। বিভিন্ন কথার ফাঁকে একটি প্রসঙ্গ চলে আসে, সেটা হচ্ছে গাছের গুণাবলী ও উপকারিতা। তখন চুকস বলে, গাছ শুধু উপকার করে না, অনেক সময় মানুষের মৃত্যুর কারণও হয়ে থাকে। চুকসের কথা শুনে আমরা ধারণা করেছিলাম সে হয়তো উইলিয়াম থমাসের সেই দ্য ডেভিল স্লেয়ার নামক গাছের কথা বলছে, কিন্তু চুকস বলে সে সেই গাছের কথা বলছে না। আমরা জিজ্ঞাসা করি, তাহলে তুমি কিসের কথা বলছো? তখন চুকস বলে, আমি সেই রহস্যময়ী গাছের কথা বলছি যেটা মনুষ্য জগতে নেই, আর কেউ যদি ওই গাছের কাছে যে কিছু একটা করে আসে, আর তাহলে তুমি আত্মহত্যা করতে বাধ্য যদি সেটা তোমার নামে করা হয়। চুকসের কথা শুনে আমরা চুকসকে অনুরোধ করি, কি সেই অজানা রহস্য সে যেন আমাদের বলে। সে প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে সে পুরো ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করে। আর আমি তাকে বলি, এই ঘটনা ভালো হলে আমি অবশ্যই এটা ভূত.com এ লিখে পাঠাবো। সে রাজি হয়। এখন বলবো সেই ঘটনা, কি সেই গাছের রহস্য, তাছাড়া আরো অনেক কিছু। এই ঘটনা যিনি বর্ণনা করেছেন অর্থাৎ চুকস, তিনি এই ঘটনাটি বলতে ও ভূত.com এ শেয়ার করতে রাজি হয়েছেন। আমি তার অনুমতি নিয়ে ঘটনাটি এখানে শেয়ার করছি। ঘটনা শেয়ার করার আগে আমি একটি কথা বলে নেই, সেটা হচ্ছে কিছু ঘটনা কল্পনাকে হার মানায়। যাই হোক, শুরু করা যাক ঘটনা। বলছেন চুকস। আনুমানিক 1978 সালের কোনো এক দুপুরে আমার দাদু বাগলার ও লালা দাদু আমাদের বাড়িতে বসে গল্প করছিলেন। দাদুরা তখন একদম টকবগে যুবক, এই বিয়ে করে সংসারের হাল ধরেছেন মাত্র, আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন, আমার দাদু, দাদি এবং আমার বাবা। এমন সময় আমার দাদুর কাছে তার একজন প্রতিবেশী এক প্রকার দৌড়াতে দৌড়াতে এসে বলে, বাগলার গুরুজি এসেছেন, আর উনি এখন ওনার বোনের বাড়িতে আছেন, তোমাদের এক্ষুনি যেয়ে দেখা করতে বলেছেন তার সাথে। গুরুজি এসেছেন, এটা শুনে বাগলার দাদু ও লালা দাদু বেশ অবাক হন। আপনাদের নিশ্চয় মনে আছে মালির সেই তান্ত্রিক গুরুর কথা, যিনি বাগলার দাদু ও লালা দাদুর কবিরাজ গুরু। মূলত 1975 সালে মালি থেকে আমাদের এলাকা গাম্বিয়ায় অর্থাৎ তার বোনের বাড়িতে এসেছিলেন এই গুরুজি। তিনি সেই সময় একটা মহিলার উপরে করা জটিল কালো জাদুর চিকিৎসা করেছিলেন, যেখানে বাগলার দাদু ও লালা দাদুর সাথে পরিচয় হয় গুরুজির। তারপর দাদুরা গুরুজির সাথে কথা বলেন এবং তার কাছ থেকে কবিরাজি ও তন্ত্র মন্ত্র বিদ্যা শিখতে আগ্রহ প্রকাশ করলে এক পর্যায়ে গুরুজি সন্তুষ্ট হয়ে রাজি হন দাদুদের কবিরাজি বিদ্যার শিক্ষা দিতে। 1975 সাল থেকে শুরু করে অসংখ্যবার বাগলার দাদু ও লালা দাদু গাম্বিয়া গেছেন গুরুজির কাছে বিভিন্ন দরকারে। তাছাড়া গুরুজিও বেশ কয়েকবার এখানে তার বোনের বাড়িতে এসেছেন এবং বিভিন্ন দরকারে এসেছেন। আর যতবার গুরুজির কাছে বাগলার ও লালা দাদু গিয়েছেন, গুরুজি এসেছেন, ততবার দাদুরা কঠিন কঠিন জাদুবিদ্যা ও সমাধান শিখেছেন গুরুজির কাছ থেকে। যাই হোক, গুরুজির বাড়ি হচ্ছে মালির আকাসিয়া অঞ্চলে, যেটা মালি ও সেনেগাল বর্ডার অঞ্চলে হলেও গাম্বিয়া থেকে অনেক দূরে। হঠাৎ এত দূর থেকে গুরুজি এসেছেন কোনো উৎস ছাড়া, কোনো উৎসব ছাড়া। দাদুরা এটা ভাবছেন আর দ্রুত হাঁটছেন। অবশেষে বাগলার দাদু ও লালা দাদু পৌঁছে যান গুরুজির বোনের বাড়ি। সেখানে যে দাদুরা দেখেন গুরুজি খাবার খাচ্ছেন। দাদুদের দেখে গুরুজি খাবার রেখে
দ্রুত দাদুদের কাছে চলে আসেন আর বলেন, তোমরা এসেছো? হে কি গুরুজি, আপনি হঠাৎ কি মনে করে? কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ, অনেক বড় বিপদ। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। সে কি, আপনি খাবারটাও তো ঠিক মতো খেলেন না। আগে খাবারটা শেষ করেন, তারপরে কথা বলি। না না, খাবার পরে খাবো। আগে তোমাদেরকে বলা প্রয়োজন আমি কেন এসেছি। বলুন। হ্যাঁ, আমার তোমাদের কাছ থেকে একটা সাহায্য দরকার। আর আমার বিশ্বাস এই কাজে শুধুমাত্র তোমরা দুইজন আমাকে সাহায্য করতে পারো। সেজন্য তো আমি সেই এত দূর থেকে এলাম তোমাদের কাছে। নিশ্চয়ই গুরুজি, আপনার যে কোনো রকমের কাজে আমরা আছি। এখন বলুন তো আসল ঘটনা কি? তারপর দাদুদের সাথে গুরুজির আরো বেশ কিছু কথা হয়। অবশেষে গুরুজি বলেন তিনি হঠাৎ কেন সেই মালি থেকে গাম্বিয়া এসেছেন। বলছেন, গুরুজি, আজ থেকে প্রায় 2 মাস আগে একদিন সকালবেলা একটি 4-5 বছরের মেয়েকে নিয়ে তার মা বাবা আমার কাছে আসেন তাদের মেয়ের চিকিৎসা করানোর জন্য। প্রথমে আমি মেয়েটির বাবা মার কাছ থেকে শুনি সে নাকি অদ্ভুত রকমের আচরণ করছে, যেমনটা জিন ধরা রোগীরা করে থাকে। আমি প্রথমে ওই বাচ্চা মেয়েটার সাথে কথা বলি, তারপর আমি বুঝতে পারি এই মেয়েটাকে কোনো শয়তান জিন আসর করেছে। তারপর আমি ওই মেয়েটার উপরে ভর করে থাকা জিনটা আসলে কে সেটা জানার চেষ্টা করি। প্রথমে আমি একটা গণ্ডি কেটে ওই বাচ্চা মেয়েটাকে বসাই। সে প্রথমে বসতে চাচ্ছিল না, এক প্রকার জোর করে আমি তাকে সেখানে বসাই। তারপর আমি একটা গণ্ডি কেটে বসে পড়ি এবং মন্ত্র পড়তে শুরু করি। মন্ত্র পড়ার এক পর্যায়ে ওই মেয়েটা খুব অন্যরকম একটা কণ্ঠে কথা বলে ওঠে। অবাক করা বিষয় হচ্ছে মেয়েটির ভেতরে থাকা জিন একটি না। মেয়েটি যখন কথা বলে ওঠে তখন একসাথে অনেক কণ্ঠ শোনা যায়। আমি প্রথমে জিজ্ঞেস করি, তোরা কারা আর কতজন? ওরা বলে, আমরা 4 জন। হ্যাঁ কবিরাজ, আমাদের পরিচয় জেনে তুই কি করবি? অনেক কাজ আছে। আগে তোরা বল, তোরা কারা, কেন এই মেয়েটিকে আসর করেছিস? ওরা বলে, আমাদের পরিচয় আমরা কাউকে বলি না। আমাদের বিরক্ত না করে এখন আমাদের ছেড়ে দে, আর তুই এই মেয়ের কথা ভুলে যা। একে ভালো করতে যাওয়ার কথা মাথায় আনিস না। এই বলে ওই শয়তান জিন 4টি বিভৎস হাসি হাসতে থাকে। তাদের এমন হাসি দেখে আমি প্রচুর রেগে যাই। আমি বলি, দাঁড়া, তোরা এভাবে মুখ খুলবি না। আমি জানি কিভাবে তোদের মুখ খোলাতে হয়। তারপর আমি এক শক্তিশালী জিনকে হুকুম করি ওদেরকে মারধর করতে। আমার জিন আমার কথা মতো ওই 4টি জিনকে প্রথমে ওই মেয়ের শরীর থেকে বের করে আনে, তারপর তাদের উপরে আক্রমণ করে। এই আক্রমণের পরে তারা অনেক ভয় পেয়ে যায়, আর্তনাদ করে ওঠে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আমি তখন আবারও জিজ্ঞেস করি এই বাচ্চা মেয়েটার শরীরে তারা কেন ভর করেছে। তারা বলে, আগে এই আক্রমণ বন্ধ করতে হবে। যাই হোক, তারপর এই জিন 4টি কথা বলে। তারা বলে তারা 4 জন। তারা আরো বলে তাদের কাজ হলো পিতা মাতা সেই সাথে প্রভুর সেবা বা গোলামি করা। তখন আমি তাদেরকে থামিয়ে দিয়ে বলি, পিতা মাতা ও প্রভুর সেবা করবে সেটা ভালো কথা, কিন্তু এই বাচ্চা মেয়ের কাছে কেন এসেছিস? তখন ওরা বলে তাদের প্রভুর নির্দেশেই তারা এখানে এসেছে এবং এর ফলে প্রভু খুশি হয়ে তাদের পুরস্কৃত করবেন। আমি জিজ্ঞাসা করি, তোদের প্রভু মানে শয়তান? ওরা বলে, না, আমাদের প্রভু হচ্ছে গানার। আমি বলি, কেই গানার? ঠিক এমন সময় আমার একজন সংবাদ সংগ্রহকারী মুখবির আমার কানে কানে ফিসফিস করে বলে সে জানে এই গানার কে। যাই হোক, তোদের প্রভুকে খুশি করতে হলে অন্যভাবে খুশি কর, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে না। তারপরে এই মেয়েটিকে আমি ছেড়ে দিতে বলি।
তারা রাজি হয় না। তারপরে আমি বলি যে তোরা যাবি কি যাবি না সেটা তোদের ব্যাপার, যদি আমার কথা না শুনিস তাহলে তোদের মেরে ফেলবো, সিদ্ধান্ত তোদের। তখন এই 4টি জিন বলে, গানারের হাতে ভয়ঙ্কর মৃত্যুর চেয়ে এই মৃত্যু অনেক ভালো, কিন্তু আমাদের যদি কিছু হয় তুইও বাঁচবি না। তখন আমি আমার জিনকে হুকুম দেই, এবার সে যেন কোনো কথা না শুনে, কোনো না দয়া দেখায়। আমার জিন আমার কথা মতো একে একে 4টি জিনকে হত্যা করে। এই বলে একটু থামলেন গুরুজি। বাগলার দাদু গুরুজিকে জিজ্ঞেস করে, আচ্ছা গুরুজি, কে শয়তান গানার? আবারও গুরুজি বলতে শুরু করেন, এই গানার হচ্ছে একটি শয়তান। সে একসাথে নারী ও পুরুষ। সে সরাসরি শয়তানের অনুসারী এবং শয়তানের অনেক প্রিয় পাত্র। তার রয়েছে অসংখ্য অনুসারী, শয়তানি জিন ও অনেক সন্তান, যাদেরকে দিয়ে সে বিভিন্ন শয়তানি কর্মকাণ্ড করে। গানারের কিছু সন্তান এবং অনুসারী আছে যারা মানুষের ভেতরে খুঁজে বেড়ায় কোথায় ছোট বাচ্চা আছে আর কাকে বলি দেয়া যায়। নির্দিষ্ট কোনো সময়ে জন্ম হয়েছে যাদের জন্মলগ্ন এবং বয়স অনুযায়ী এমন কিছু বাচ্চা আছে যাদেরকে বলি দিলে এই শক্তি আরো বৃদ্ধি পায়। সে ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন অপকর্ম করে থাকে তারা। মূলত এই কারণে ওই 4টা জিন এই বাচ্চা মেয়েকে বলি দেওয়ার উদ্দেশ্যে এসেছিল। এখানে বলতে বাচ্চাটির মৃত্যুর কথা বলা হয়েছে, অর্থাৎ বলি বলতে বাচ্চাটির মৃত্যুর কথা বোঝানো হয়েছে। এই মেয়েটির জন্মলগ্ন অনুযায়ী এই মেয়েটিকে যদি তারা বল দিতে পারত তাহলে তারা আরো শক্তি অর্জন করত। যাই হোক, ঈশ্বরের কৃপায় আমি এই মেয়েটিকে বাঁচাতে সক্ষম হই। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ওই দিনের পর থেকে আমার জীবনে নেমে এলো এক কালো অন্ধকার। এই বলে আবারও থামলেন গুরুজি। তারপর তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। গুরুজিকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে দাদুরা হতভম্ব হয়ে যান। দাদুরা তখন বুঝতে পারেন গুরুজির সাথে খারাপ কিছু একটা হয়েছে। তখন দাদুরা গুরুজিকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি কাঁদবেন না, কি হয়েছে খুলে বলুন। যাই হোক, কিছুটা স্বাভাবিক হয়ে গুরুজি আবার বলতে থাকেন, ওই ঘটনার 3-4 দিন পরে আমি একদিন বাইরে থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলাম। আমার বাড়ি আসতে যে রাস্তাটা আমি ব্যবহার করছিলাম সেটা একটি জঙ্গলের পাশ দিয়ে। আমার হাতে একটি আলো ছিল, যের সাহায্যে আমি পথ চলছিলাম। আমি যখন ওই জঙ্গলের ভেতর প্রবেশ করি তখন হঠাৎ করে রাস্তার দুপাশ থেকে 2টো গাছ মটমট শব্দ করে একদম গোড়া থেকে ভেঙে আমার সামনে পড়ে, আর সাথে সাথে আমার হাতের বাতিটি নিভে যায়। হঠাৎ করে এগুলো দেখে আমি থমকে যাই এবং সেখানে থেমে যাই। কিছু বুঝে ওঠার আগে আমি দেখতে পাই বিশাল একটি দানবীয় অবয়ব এক লাফে একদম আমার সামনে চলে আসে। অবয়বটি ঠিক আমার সামনে দাঁড়িয়ে যায়। মৃদু আলোয় আমি যা দেখতে পাই, ওটার মাথা দেখতে অনেকটা ছাগলের মতো, 2টা শিং আছে আর মুখের 2 পাশে 2টো জিহ্বা বের করা। হাত 2টো সরু আর আঙুলগুলো অনেকটা শকুনের মতো, যেখানে বড় বড় নখ আছে। তাকে দেখে বোঝা যায় না এটা নারী নাকি পুরুষ। যাই হোক, পা 2টো বাঁকা এবং সরু, অনেকটা ব্যাঙের মতো। এমন বিভৎস এক অবয়ব দেখে আমি ভীষণ ভয় পাই। আমার এই দীর্ঘ কবিরাজি জীবনে আমি কত ভয়ঙ্কর পিশাচ এবং জিনের সম্মুখীন হয়েছি, কিন্তু কখনো এমন কুৎসিত এবং ভয়ঙ্কর জিনের সাক্ষাৎ পাইনি। আমি একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ওই শয়তানটাকে দেখছি। আমার এই ঘটনা এ পর্যন্ত এসে চুপ থামিয়ে দেয়। ববি ভাই বলেন, তোমার দাদুর গুরুর বর্ণনা অনুযায়ী ওই অবয়বটার সাথে একজন শয়তানের মিল আছে, সেটা হচ্ছে বাফোমেট। আর বাফোমেট হচ্ছে যারা ইলুমিনাটি চর্চা করে, যার ছবি শয়তানের বাইবেলের 1ম পৃষ্ঠায় আছে। যে শয়তান অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী, উভয় লিঙ্গের। কিন্তু বামফেরের সন্তান আছে, এটা আমি শুনিনি। তাহলে আসলে কে ছিল? আমি ববি ভাইকে বলি, আপনি কডেক্স গিগাস সম্পর্কে জানেন? ববি ভাই বলেন, আমি সেই কিতাব দেখেছি। তখন কার্তিক বলে, আরে সেই কিতাব রয়েছে গ্রিসের একটি লাইব্রেরিতে, আপনি কিভাবে সেই কিতাব দেখলেন? আর সেটা তো অনেক
বড়, সেটা বহন করতে দুজন মানুষের প্রয়োজন হয়, যা লেখা হয়েছিল গাধার চামড়া দিয়ে। ববি ভাই বললেন, তুমি যেটা বলছো সেটা হচ্ছে অরিজিনাল কোডেক্স গিগাস, আর আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কপি, যার অসংখ্য কপি উপাসকদের কাছে আছে। তারপর আমরা চুকসকে আবার জিজ্ঞাসা করলাম, গুরুজির সাথে দেখা ওই শয়তান সম্পর্কে তোমার দাদু বাগলার কি বলেছে? চুকস বলে, দেখো, বাফোমেট হচ্ছে লুসিফারের আর এক রূপ, ওইটা বাফোমেট না। তবে গানারের আকৃতি এবং বৈশিষ্ট্যের সাথে বাফোমেটের মিল আছে, এটা বলা হয়। বাবু ভাই বলেন, বাফোমেট হচ্ছে ডেভিলস অব ডেভিল। আমি তখন মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম, আমার হাত পা চলছে না এবং মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই ওই অবয়বটি নারী এবং পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমাকে চিনতে পেরেছিস? আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না, কোনো কথা বলতে পারলাম না। আমার এমন অবস্থা দেখে ওই শয়তানটা হাসতে লাগলো। আমার কাছে সবসময় সুরক্ষা কবচ থাকে, সেই জন্য আমি হয়তো প্রাণে বেঁচে যাই, কিন্তু আমি বুঝতে পারি এই গানার অনেক শক্তিশালী এবং ওর শক্তির সাথে আমি পেরে উঠব না। আমি এটাও ভাবতে থাকি যে সে আমাকে কি সাজা দিতে চায়। তারপর আমি আমার সমস্ত জিনদের ডাকি এবং সেসব জিনেরা আমাকে সুরক্ষা দিয়ে থাকে। তাদের বলি, তোমরা কোথায় ছিলে যখন গানার আমার সামনে এসেছিল? তখন আমার সুরক্ষাকারী জিনেরা বলে, ওই শয়তান যখন আপনার সামনে আসে তখন আমাদের অবস্থা আপনার মতোই হয়ে যায়। এরপর আমি আমার যত মুখবির বা সংবাদ সংগ্রহকারী জিন ছিল সবাইকে ডাকি এবং জানতে চাই শয়তান আমাকে কিসের সাজা দিতে চায়। তখন আমার জিনেরা ওই শয়তান সম্পর্কে আমাকে অনেক তথ্য দিলেও এটা বলতে পারে না যে সে আসলে আমাকে কি সাজা দেবে। আমি তখন বলি, আমি মুখবির জিনদের ওদের উপর নজর রাখতে বলি। তারা বলে এটা তাদের পক্ষে সম্ভব না, কেননা সে কখন কি করে সেটা জানা প্রায় অসম্ভব। আমি জিনদের মুখে এমন কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ি। আমার জিনটা চলে গেলে সেদিন গভীর রাতে আমি আমার শক্তিশালী জিন বন্ধু, জিনের বাদশা দাগুরাকে ডাকি। আমার ডাকে সাড়া দিয়ে বন্ধু আসে। তারপর আমি দাগুরাকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে দাগুরা বলে, সব বুঝলাম, কিন্তু এই শয়তান গানার যেখানে থাকে সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাছাড়া অমন নোংরা ও পাপের রাজ্যে আমার মতো কোনো ধার্মিক জিন যেতেও পারে না। তাই সেখানে গিয়ে তাকে হত্যা করা বা পরাস্ত করা আমার পক্ষে সম্ভব না। তবে তুমি চিন্তা করো না, সে যদি আবার এখানে আসে আমি তাকে ধরে ফেলব, আর সে যেন তোমার এবং তোমার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমি করব। দাগুরা বলে, এখান থেকে একটি মালা তুমি নিজের গলায় পরো আর বাকিগুলো একটি একটি করে তোমার পরিবারের সবাইকে দাও। সে সঙ্গে করে এক ধরনের মালা নিয়ে এসেছিল। আমার এই সুরক্ষা কবচ যতক্ষণ তোমাদের সাথে থাকবে ততক্ষণ সেই শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং সে আরো বলে, আমাদের বাড়িটাকে সুরক্ষিত রাখতে, অর্থাৎ বন্ধ করে দিতে। এই ঘটনা ৩-৪ দিন পর এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটি শব্দ শুনে। আমি তখন আমার কবিরাজি করার ছোট ঘরটিতে শুয়েছিলাম। শব্দ শুনে আমি দ্রুত বাইরে চলে আসি। বাইরে এসে আমি যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই আমার বড় ছেলে এবং আমার 2 মেয়ে হাতে 3টি দড়ি নিয়ে বাড়ির পাশে থাকা বড় গাছটির দিকে যাচ্ছে। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আমি তাদের পেছন পেছন যাই এবং গতিবিধি লক্ষ্য করি। আমি দেখি আমার ছেলে প্রথমে ওই গাছটির কাছে যেয়ে থেমে যায়, তারপর তার বোনদের ইশারায় সেখানে যেতে বলে। ভাইয়ের ইশারায় আমার মেয়ে দুটো
আমার ছেলের কাছে যায়। এরপর আমার ছেলে যেটা করে সেটা একজন বাবা হিসেবে কেউ দেখতে চাইবে না। আমার ছেলে এক লাফে গাছে উঠে পড়ে এবং গাছের একটি ডালে দড়িটি বেঁধে ফেলে ফাঁস দেওয়ার মতো করে। এটা দেখার পর আমি আমার ছেলেকে প্রচন্ড ধমক দিয়ে সেদিকে এগিয়ে যাই। সে আমার ধমকে কোনো ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করতে থাকে। এটা দেখে আমি দ্রুত তাকে টেনে নিয়ে আসি, ধাক্কা মেরে ফেলে দেই। আমার মেয়ে দুটো তাদের ভাইকে অনুসরণ করতে থাকে। এটা দেখার পর আমি বুঝতে পারি যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। তাদেরকে কোনো এক অদৃশ্য শক্তি পরিচালনা করছে। এরপর আমার ছেলে মেয়েদের এক প্রকার জোর করে আমি ধরে নিয়ে আসি। সেদিন রাতে দুশ্চিন্তায় আমি ঘুমোতে পারিনি। আমি সারা রাত আমার ছেলে মেয়েদের পাশে কাটিয়েছি। কেন এমন হলো, কি জন্য এমন হলো, কিছুই আমার মাথায় আসছিল না। যাই হোক, আমি আমার কবিরাজি বিদ্যা খাটিয়ে অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এই কাজ গানারের। সে এমন কিছু করছে যার জন্য আমার 3 ছেলে মেয়েরা এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু কাজটা কিভাবে করলো এটা আমি বুঝতে পারিনি এবং কোনো জিন সেটা বলতেও পারে না। আমি আমার ছেলে মেয়েদের উপরে নজর রাখতে শুরু করি। আর তারপরের রাতে আমি আমার জিন বন্ধু দাগুরাকে ডাকলে দাগুরা আসে। তারপর আমি তাকে আবারও সবকিছু খুলে বলি। সবকিছু শুনে দাগুরা বলে, তোমাকে আমি বলেছিলাম তোমার বাড়িটি বন্ধ করে রাখতে, তুমি সেটা করোনি। আমি বলি, হ্যাঁ তুমি সেটা বলেছিলে, কিন্তু তুমি জানো তো আমার অনেক জিন থাকে। এখন আমি যদি আমার বন্ধ করি এই বাড়িটি, তাহলে তারা এখানে থাকতে পারবে না। তখন দাগুরা বলে, আমার রক্ষা কবচ যতক্ষণ তোমার সঙ্গে আছে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে দেখি কি হয়েছে। এই বলে দাগুরা অদৃশ্য হয়ে যায়। ফিরে এসে দাগুরা বলে, এই চালাক ধূর্ত শয়তান তোমার ছেলে মেয়েদের ওপরে মায়াবী জাদু করেছে। আমার দেয়া রক্ষা কবচের জন্য তোমরা বেঁচে গেছো। এবং সে বলে সে একটা বিকল্প পথ অনুসরণ করেছে। তোমার বাচ্চারা যখন খেলতে বের হয়েছিল তখন গানার কৌশলে তোমার বাচ্চাদের ব্যবহৃত জামা কাপড় জুতা এসব নিয়ে একটা গাছের নিচে রেখে এসেছে, যেটার প্রভাবে তোমার সন্তানেরা আত্মহত্যা করতে যাচ্ছে। শয়তানের জগতে একটি গাছ আছে যেটাকে বলে মায়াবী গাছ। এই গাছের ক্ষমতা হচ্ছে কোনো জিন যদি কোনো মানুষের বা জিনের ব্যবহৃত কোনো কিছু ওই গাছের নিচে রেখে আসে, তাহলে সেই মানুষটি অথবা সেই জিনটি এই পথ বেছে নেয়। আর এই গাছটি যেখানে রয়েছে সেটাকে বলে স্টেটস অফ শয়তান অর ডেভিল স্টেটস, যেখানে শুধুমাত্র শক্তিশালী জিনেরা বা তার অনুসারীরাই প্রবেশ করতে পারে। এখন তোমার ছেলে মেয়েদের উপরে যে জাদু করা হয়েছে সেটা কাটানোর উপায় আমার জানা থাকলেও আমার কিছু করার নেই। এই জাদু কাটানোর একমাত্র উপায় হচ্ছে ওই গাছের নিচে গিয়ে তোমার ছেলে মেয়েদের ব্যবহৃত জিনিসগুলো ওই গাছ থেকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আর এটা করতে পারলে এই মায়াবী জাদু কেটে যাবে। দাগুরার মুখে এমন কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই, চিন্তায় পড়ে যাই। আমার কাকুতি মিনতি শুনে দাগুরা বলে, দেখো তুমি আমার অনেক পুরনো বন্ধু, আমি তোমার অনেক কাজ করেছি, তোমার দ্বারা আমার অনেক উপকারও হয়েছে। তোমার সাথে পরিচয়ের পর থেকে তোমার বিপদে আপদে এবং আমার বিপদে আপদে আমরা পাশাপাশি ছিলাম। আমি যদি সুযোগ পাই তাহলে আমি গানারকে বন্দী করব, তারপর আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। যা কিছু করার তোমাকে করতে হবে। তুমি মায়াবী গাছের কাছে যেতে পারবে কোন শয়তানের সাহায্য অথবা ওই শয়তানের রাজ্যের পাশে থাকা অন্য কোন রাজ্যের শক্তিশালী জিনের সাহায্যে, যেটা তোমার জন্য সহজ হবে না। আপাতত আমি তোমার ছেলে মেয়েদের উপরে নজর রাখব। সর্বোচ্চ 40 দিন তোমাকে যা কিছু করার এই 40 দিনের মধ্যে করতে হবে। তারপর কেটে যায় 10-11 দিন। এর মধ্যে আমি আমার জানা সমস্ত জাদুবিদ্যার প্রয়োগ করেছি, কিন্তু আমি ওই একটি জায়গায় থেমে যাই। সেখানে যাবার একমাত্র উপায় ডেভিল বা শয়তানের সাহায্য নেওয়া। একটা কথা ভাইয়া বলে রাখি, আমি এক সময় মনে করতাম ডেভিল সম্ভবত একজন, পরে আমি বুঝতে পারি ব্যাপারটা ভুল। ডেভিল মূলত তারা যারা ডিমন বা অন্যান্য জিনের তুলনায় অনেক শক্তিশালী হয়ে থাকে। যাই হোক, গুরুজি বলছেন এই 10-11 দিন আমি খাওয়া দাওয়া ঘুম সবকিছু ভুলে শুধুমাত্র উপায় খুঁজতে থাকি কিভাবে সেই শয়তান বিদেশে যাব। আমি আমার কবিরাজি জীবনে এসে বিভিন্ন সময়ে অনেক শয়তান জিনকে বন্দী করেছি। একটা পর্যায়ে আমি ওই সমস্ত জিন
বন্দী জিনদের একে একে মুক্ত করতে থাকি, বলতে থাকি সবকিছু। আর তাদের কাছে সাহায্য চাইলে তখন তারা বলে এই কাজে সাহায্য করার মতো শক্তি বা সাহস তাদের নেই। আমি জানি আমরা ততদিন বন্দী থাকব যতদিন তুমি বেঁচে থাকবে, তারপর থেকে আমি মুক্ত, আর মানুষ বাঁচে কতদিন। কিন্তু কবিরাজ, তোমাকে সাহায্য করে গানারের হাতে মরতে পারবো না। কিছু থেকে যখন কিছু হচ্ছিল না, তখন আশার আলো নিয়ে এক রাতে আমার কাছে এলো একজন। সে রাতে আমি আমার বাড়ির উঠোনে একটা ছায়াকে বারবার ঘুরতে দেখি। তারপর আমার ঘর থেকে বাইরে বের হলে ওই ছায়াটা একদম আমার সামনে চলে আসে। আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জিজ্ঞেস করি, কে তুমি? তখন সে বলে, আমি লুসাই, আমি ডেভিল স্টেটের পাশের রাজ্যে থাকি। এটা শোনার সাথে সাথে আমি বেশ আগ্রহ নিয়ে লুসাইকে জিজ্ঞেস করি, তুমি আমার কাছে কেন এসেছ? লুসাই বলে, যেমন তোমার সন্তানদের বিপদ থেকে উদ্ধার করার জন্য তুমি মরিয়া হয়ে উঠেছ, তোমার বুকে এক চাপা আর্তনাদ, তুমি ছটফট করছো, 150 বছর ধরে আমিও তেমনি ঘুরে বেড়াচ্ছি। মানে আমার সন্তানদের বন্দী করে রেখেছে এক শয়তান। কে তোমার সন্তানদের বন্দী করে রেখেছে আর কেন বন্দী করে রেখেছে সব বলছি। শয়তানের রাজ্যের পাশের রাজ্যের রাজা ছিলাম আমি, যেটাকে বলে ল্যান্ড অফ স্প্রিং বা বসন্তের দেশ। আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমি শতাব্দীর পর শতাব্দী নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করে আসছিলাম। সেখানকার নিয়ম অনুযায়ী একজন রাজার ছেলে রাজা হবে। বহু বছর ধরে সবাই এই নিয়ম মেনে আসছিল, কিন্তু এক সময় সেখানে এক শয়তানের নজর পড়ল। শয়তানের রাজ্যের পাশে হওয়ার কারণে শয়তান সব সময় চাইতো আমার এই রাজ্য দখল করতে। আমার পূর্বপুরুষ থেকে আমি অসংখ্যবার যুদ্ধ করেছি। একসময় শয়তান বুঝতে পারে এভাবে হবে না, আমাকে যুদ্ধ করে পরাস্ত করা যাবে না। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে, আর এই কৌশলের মধ্যে একটি হচ্ছে, আমার দুটো যমজ পুত্র ছিল। ওরা যখন মাত্র শতবর্ষী নাবালক বাচ্চা, শয়তান আমার ভাইকে বলে, তুমি কৌশলে তোমার ভাতিজাদের নিয়ে তোমাদের রাজ্যের বাইরে আসবে এবং সে সেখানে তাদের বন্দী করবে। শয়তানের দেয়া সিংহাসনের প্রলোভনে আমার ভাই রাজি হয়ে যায়। তারপর সে আমার ছেলেদের কৌশলে শয়তানের হাতে তুলে দেয় এবং শয়তানের কথা মতো তার শেখানো উপায়ে আমাকে ক্ষমতাচ্যুত করে। ওদিকে আমার সন্তানদের হারিয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। এরপর আমাকে আমার লোভী ভাই রাজ্য থেকে বিতাড়িত করে। আমি আমার রাজ্য, সন্তানদের ও স্ত্রীকে হারিয়ে পাগলের মতো ঘুরতে থাকি। আমি খুঁজতে থাকি আমার ছেলেদের। অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আমি জানতে পারি আমার সন্তানেরা একটা জায়গায় বন্দী আছে, যেখানে যেয়ে তাদেরকে মুক্ত করে আনার মতো ক্ষমতা আমার নেই। আমার ছেলেদের বন্দী করে রাখা হয়েছে একটা জঙ্গলে। ওই জঙ্গলকে বলা হয় ডেভিলস ফরেস্ট। শয়তানদের জঙ্গলের ভেতরে রয়েছে একটি অদ্ভুত কারাগার, যেটা বিশাল এক এরিয়া নিয়ে। লুসাই বলে, ওই কারাগারে মূলত কোনো জিন বা মানুষ থাকে না, সেখানে শুধু বিরাট দেহি ষাঁড় বন্দী করে রাখা। আর ওই কারাগারের ভেতরে বন্দী থাকা একটি ষাঁড়ের 2 শিঙের ভেতরে বন্দী করে রাখা হয়েছে আমার 2 ছেলেকে। তাছাড়া ওখানে বন্দী থাকা প্রত্যেকটা ষাঁড়ের শিঙের ভেতরে বন্দী আছে আমার সন্তানের মতো কেউ না কেউ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ওই কারাগারটা পাহারা দেয় একটা এক চক্ষুওয়ালা কার্চেরিস। এখন আমার ছেলেদের ওখান থেকে মুক্ত করে আনার উপায় হচ্ছে, যখন কেউ ওই কার্চেরিসকে হত্যা করতে সক্ষম হবে এবং সেই মুহূর্তেই তালাটা আপনা আপনি খুলে যাবে। কবিরাজ, তুমি যদি শয়তানের জঙ্গলে যেয়ে শয়তানের কারাগার থেকে আমার ছেলেদের মুক্ত করে আনতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে নিয়ে যাব শয়তানের দেশে। আর আমরা ভালো জিনেরা যখন কাউকে কথা দেই, তার বরখেলাপ করি না। গুরুজি বলেন, সব বুঝলাম লুসাই, কিন্তু এটা তো অনেক কঠিন কাজ। তাছাড়া তুমি যে ওয়াদা ভঙ্গ করবে না, তার প্রমাণ কি? লুসাই বলে, তুমি হয়তো জানো না, শয়তানের থাকে 2টা জিহ্বা বা 2 জবান, যার একটি দিয়ে সে প্রতিশ্রুতি দেয়, অন্যটি দিয়ে তা ভঙ্গ করে। এরপর লুসাই বলে, শয়তানের জঙ্গলে গিয়ে কি কি করতে হবে।
শব্দটা ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যাই হোক, গুরুজি বলছেন আমি যখন ওই দানবকে হত্যা করে তোমার ছেলেদের মুক্ত করে আনব, তখন যদি কোনো শয়তানি শক্তি আমাদের বাধা দেয় বা আমাদের হত্যা করে ফেলে, লুসাই বলে আমি জঙ্গলের পাশে তোমাদের জন্য অপেক্ষা করব, আর তোমাদের মারার জন্য জঙ্গলের ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেটা আমি দেখব। আমার কাছ থেকে রাজ্য দখল নিয়ে আমার ভাই এখনো সেখানে রাজা হয়ে রাজ্য পরিচালনা করছে। এমনটা না কবিরাজ, আমার ভাই আমাকে রাজ্য থেকে বিতাড়িত করে অল্প কিছুদিন সেখানে রাজত্ব করতে পেরেছে। আমাকে বিতাড়িত করে সেখানে একজন নতুন সেনাপতি নিয়োগ দেয়া হয়। তারপর আমার রাজ্য চলে যায় শয়তানের হাতে। আমার রাজ্যে যত ভালো ভালো সেনা সদস্য ছিল, একসময় তাদের সবাইকে বেছে বেছে হত্যা করা হয়। সেখান থেকে প্রাণে বাঁচতে অনেকে রাজ্য ছেড়ে চলে যায়। যখন দেখল এই রাজ্য দখল করতে আর কোনো বাধা নেই, তখন শয়তান আমার ভাইকে হত্যা করে পুরো রাজ্য তার দখলে নিয়ে নেয়। আমার সেই বসন্ত রাজ্য বর্তমানে শয়তানের রাজ্যের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। লুসাইয়ের কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে যাই। আমার এতদিনের সব চেষ্টা যেহেতু বিফলে গেছে, তাই এখন এই একটি মাত্র উপায় আমার আছে, আমার সন্তানদের বাঁচানোর। আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে রাজি হয়ে যাই লুসাইয়ের প্রস্তাবে। কিন্তু আমাকে একটু সময় দাও দুজন সাহসী ও শক্তিশালী মানুষ জোগাড় করার জন্য, লুসাই বলে। বেশ, তুমি সময় নাও, তোমার হাতে মাত্র 12 দিন সময় আছে। যা কিছু করার এর মধ্যেই করতে হবে। তুমি প্রস্তুত হয়ে আমাকে জানিও। সে রাতে লুসাই চলে যাওয়ার পরে আমি দাগুরাকে ডেকে সবকিছু বলি। সবকিছু শুনে দাগুরা বলে, হ্যাঁ ভালো, শক্তিশালী জিনদের ভেতরে শুধুমাত্র লুসাই রাজা পারে তোমাকে শয়তানের কাছে নিয়ে যেতে। আমি বলি, আমি যাব সেই মৃত্যু যাত্রায়। তোমার কাছে অনুরোধ, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার সন্তানদের দেখে রেখো। আমার কথা শুনে দাগুরা বলে, তোমার এই কঠিন সফরে আমি তোমার সঙ্গী হতে পারলাম না বলে আমার আফসোসের কোনো সীমা নেই। তবে তুমি নিশ্চিত যাও, আমি বাকিটা দেখব। তারপর দাগুরার সাথে কথা বলে আমি পরের দিন অর্থাৎ 2 দিন আগে বেরিয়ে পড়ি তোমাদের উদ্দেশ্যে। বাগলার ও লালা, তোমরা শুধু আমার শিষ্য না, তোমরা আমার সন্তানের মতো। আমার বিশ্বাস, আমার এই কঠিন দিনে, এই চরম বিপদে একমাত্র তোমরা পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। তোমরা আমাকে ফিরিয়ে দিও না। আমি বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি। একমাত্র তোমরা পারো আমার সন্তানদের বাঁচাতে। এই বলে গুরুজি কাঁদতে থাকেন। কিছু সময় পর বাগলার দাদু ও লালা দাদু একটু হতভম্ব ভাব কাটিয়ে কথা বলতে শুরু করে। গুরুজির সাথে এত কিছু হয়ে গেল, তাদের বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, নীরবতা ভেঙে বাগলার দাদু গুরুজির হাত ধরে বলেন, গুরুজি, আপনি আমাদের পিতার মতো। আপনার সন্তান মানে আমাদের ভাই বোন, তাদের কোনো ক্ষতি আমরা হতে দিতে পারি না। আমরা যাব আপনার সাথে। লালা, তুই কি বলিস? লালা দাদু বলে, হ্যাঁ গুরুজি, আমারও সেই একই কথা। গুরুজি বলেন, ঠিক আছে, তোমরা সত্যিই যাবে? তারা আবারও সম্মতি দেয়। সেদিন সন্ধ্যার পরে গুরুজি ও দাদুরা প্রস্তুতি নেন শয়তানের জঙ্গলে যাবার জন্য। সব প্রস্তুতি শেষে দাগুরার দেয়া রক্ষা কবচ এবং সেই সমস্ত কিছু নিয়ে সব আয়োজন শেষ করে ওনারা 3 জন চলে যান নির্জন এক জায়গায়। তারপর গুরুজি লুসাইকে ডাকলে লুসাই এসে হাজির হয়। লুসাই বলে, তাহলে চলো যাওয়া যাক শয়তানের জঙ্গলে, তবে তার আগে আমি একটু আসছি। এই বলে সে কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যায় এবং তারপরেই এক ঘোড়ার গাড়ি নিয়ে হাজির হয়। গাড়িটা ছিল পুরনো দিনের রাজা বাদশাদের ঘোড়ার গাড়ির মতো। গুরুজি ও দাদুরা মন্ত্রমুগ্ধ হয়ে ঘোড়ার গাড়িটি দেখতে থাকেন। ওনারা গাড়িতে ওঠার পরে লুসাই বলে, আমরা এক্ষুনি উড়াল দেব, তোমরা পর্দা টেনে বসে পড়ো। ওনারা ঘুমিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ওনাদের ঘুম ভাঙে লুসাইয়ের ডাকে। ঘুম থেকে উঠলে লুসাই ওনাদের বাইরে আসতে বলেন। ওনারা বাইরে এসে এক অপূর্ব দৃশ্য দেখতে পায় এবং সে যেন এক অপূর্ব রাজ্য। এ যেন এক টুকরো স্বর্গ, এ যেন ছবির থেকেও সুন্দর। কি কবিরাজ,
কোথায় হারিয়ে গেলে? গুরুজি বলেন, এ তুমি আমাদের কোথায় নিয়ে এলে? এখান থেকে আমরা দেউস কায়েলের সাথে দেখা করে তার অনুমতি নিয়ে বিশেষ এক মায়াবী হাতুড়ি নিয়ে যাব শয়তানের জঙ্গলে, বলে লুসাই। এখন চলো যাওয়া। এরপর তারা যায় দেউস কাইলের প্রাসাদে। সেও এক মনোরম দৃশ্য। দাদুরা লক্ষ্য করেন রাজার দুই পাশে দুই সারিতে বসে আছে রাজ্যের সব মন্ত্রী ও সেনাপতিরা। তারা সবাই একই বর্ণের, একই রকমের, একই চেহারার। বাগলার দাদু এই ঘটনা যখন চুক্সকে বলেছেন, তখন তিনি বলেন, আমি আমার জীবনে এত সুদর্শন মানুষ এর আগে কখনো দেখিনি। রাজা দেউস লুসাইয়ের আপ্যায়নের কোনো ত্রুটি করেন না। তিনি বলেন, মেহমানদের আমার শাহী মেহমানখানায় নিয়ে যাও, তাদের আপ্যায়ন করো। এটা বলার পরে সবাই আমাদের নিয়ে যায় এবং সেখানেও বেশ সুসজ্জিত। বাগলা দাদু বলেন, এমন সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। রাজা দেউসের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা আবারও ফিরে আসেন সেই জায়গায় যেখানে পঙ্খিরাজ ঘোড়া দুটো তাদের নামিয়ে দিয়েছিল। এরপর গুরুজি, বাগলার দাদু ও লালা দাদু গাড়ি থেকে নেমে আসেন এবং দেখেন তারা একটা জঙ্গলের ভেতরে আছেন। জায়গাটা বেশ অন্ধকার আর চারপাশটা অন্যান্য সাধারণ জঙ্গলের মতো হলেও সেখানকার গাছপালাগুলো একটু অন্যরকম আর একটু কাঁটাযুক্ত। লুসাই তার পঙ্খিরাজ ঘোড়া থেকে 3টি তলোয়ার, দেউসের দেয়া হাতুড়ি দুটো, কিছু ছাই, 4-5টা তীর ও ধনুক এবং 2টো বোতল গুরুজি ও দাদুদের হাতে দিয়ে বলে, কবিরাজ, এখন আমরা শয়তানের জঙ্গলের প্রবেশের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ভালো কথা, দেউসের কাছ থেকে তারা 2টো হাতুড়ি পেয়েছিল। এবং তারপরে বলে যে এখন তোমাদের যেটা করতে হবে, এই রাস্তা দিয়ে হেঁটে জঙ্গলে প্রবেশ করবে এবং একটু সামনে গেলে দেখতে পাবে একটা সুড়ঙ্গ। তারপর ওই সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করবে, যেখানে অনেকগুলো সাপ তোমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে তোমরা ভয় পেও না, দাগুরার দেয়া এই রক্ষা কবচ যতক্ষণ আমাদের সাথে আছে ততক্ষণ কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যখন সুড়ঙ্গ পেরিয়ে শয়তানের জঙ্গলের মূল অংশে প্রবেশ করবে তখন তোমাদের পদে পদে মৃত্যুর ঝুঁকি থাকবে, কেননা মূল জঙ্গলে প্রবেশ করার আগে তোমাদের গলা থেকে সব ধরনের সুরক্ষা কবচ খুলে নেওয়া হবে। তোমরা সুড়ঙ্গ থেকে বের হয়ে হাত ও গলার তাবিজ খুলে একটা জায়গায় রাখবে, কেননা সেখানে কোনো ধরনের শক্তিশালী হাতিয়ার ও কবচ নিয়ে প্রবেশ করা সম্ভব নয়। তবে আমি তোমাদের কিছু জিনিস দিচ্ছি যেগুলো বানানো হয়েছে এই জঙ্গলে প্রবেশ করার উপযোগী করে। যাই হোক, এরপর 2টো রাস্তা দেখতে পাবে, একটা ডান দিকে আর একটা বাম দিকে গেছে। ভুলেও ডান দিকের রাস্তায় যেও না, ওই রাস্তায় গেলে মৃত্যু অবধারিত। তোমাদের বাম পাশের রাস্তা দিয়ে তোমরা যাবে। ওখান থেকে রওনা দেওয়ার আগে ভালো করে দেখে নেবে চারপাশটা, এবং যদি অন্ধকার থাকে আলোর জন্য অপেক্ষা করবে, আর যদি আলো থাকে তোমরা যেতে পারো। ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে তোমরা একটা নদী দেখতে পাবে। তবে নদীর কাছে যাওয়াটা তোমাদের জন্য মোটেও সহজ হবে না, কেননা ওই রাস্তাটা রয়েছে এক ধরনের রক্তচোষা গাছে ভরা। ওই গাছ তোমাদের উপস্থিতি বুঝতে পারলে তার লতা পাতা দিয়ে তোমাদের পেঁচিয়ে ধরবে। তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমি যে 3টা তলোয়ার দিলাম এগুলো নিয়ে তোমরা সর্বদা সতর্ক থাকবে। তোমরা যখন ডালগুলো কাটবে তখন দেখবে ওই কাটার জায়গা থেকে তাজা রক্ত বের হচ্ছে। এগুলো দেখে ঘাবড়ে যেও না, ভুলেও নদীর পানিকে স্পর্শ করো না। এবং তোমরা ওখানে যাওয়ার পরে 3টা ঢিল নিয়ে নদীর পানিতে ছুঁড়ে ফেলবে। ঢিল ছোড়ার পরে সেখান দিয়ে উঠে আসবে একটা নৌকা, এবং সেই নৌকায় উঠে একেবারে নদীর কিনারায় চলে আসবে। তোমরা যখন ওই নৌকায় উঠে পড়বে তখন একজন নৌকা বাইতে থাকবে আর 2জন হাতুড়ি নিয়ে বসে থাকবে। নদীর পানিগুলো ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। সেই পানির ভেতর থেকে বেরিয়ে আসবে হাতগুলো ভয়ঙ্কর হবে। তোমরা প্রস্তুত থাকবে, নৌকাগুলো যেন কোনোভাবেই সে হাতগুলো স্পর্শ করতে না পারে। এভাবে আস্তে আস্তে তোমরা নদী পার হবে। নদী পার হওয়ার পরে সাবধানে নৌকার উপরে বসে থাকবে। ঢেউ হবে, নৌকা দুলবে, কিন্তু তোমরা ভয় পাবে না। নদী পার করে একটু সামনে এগিয়ে গেলে তোমরা সেই শয়তানের কারাগার দেখতে পারবে। এরপর তোমরা ওই কারাগারের কাছে যাবে এবং তখনই কবিরাজ তোমাদের দেখে ছুটে আসতে চাইবে। তখন কবিরাজ তুমি এই তীর মারবে ওই শয়তানের চোখ বরাবর।
তারপর তোমরা যখন ওই কারাগারে ঢুকবে তখন অনেক ষাঁড় দেখতে পাবে। এখানে সাহস থাকাটা অত্যন্ত জরুরি। তোমরা এই হাতুড়ি দিয়ে ওই ষাঁড়ের শিং ভেঙে দেবে। মনে রাখবে সেটাকে ভাঙতে হবে মাত্র একটি বারের আঘাতে। যদি ব্যর্থ হও তাহলে মৃত্যু অনিবার্য। আর যদি ষাঁড়টিকে মারতে পারো তাহলে আমার ছেলেরা মুক্ত হয়ে যাবে। আমার সন্তানের মুক্ত করে এই বোতলে ভরে নিয়ে আসতে হবে তোমাদের। তা না হলে সেখান থেকে সশরীরে ওরা আসতে পারবে না। আসার সময় ঠিক একই বিপদের সম্মুখীন হবে তোমরা। সুড়ঙ্গের কাছে এসে তোমরা তোমাদের রক্ষা কবচগুলো আবারও পরে নিও। এখন তোমরা যাও। আমার বিশ্বাস রাস্তা যত কঠিনই হোক না কেন সৃষ্টিকর্তা তোমাদের সাহায্য করবেন। মনে রেখো তোমরা ইনসান সৃষ্টির সেরা জীব। গুরুজি বলেন, ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। আমি আমার সন্তানদের মঙ্গলের জন্য আমার আরো দুজন সন্তান তুল্য বাগলার ও লালাকে নিয়ে এই মরণ ফাঁদে পা রাখলাম। জানি না আমরা জীবিত ফিরতে পারবো কিনা। যদি ফিরি তবে তোমার ছেলেদের নিয়েই ফিরব। এই বলে গুরুজি একটি কাপড়ের পোটলার ভেতরে বোতল দুটো ও ছাইগুলো ভরে, যেগুলো তিনি লুসাইয়ের কাছ থেকে পেয়েছিলেন, সেটা কাঁধে ঝুলিয়ে নিয়ে তীর ধনুক সহ তলোয়ারের মতো আরো বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দেন। যাই হোক, ওনারা তিনজন হাঁটতে হাঁটতে এক সময় সেই সুড়ঙ্গের কাছে চলে আসেন। সুড়ঙ্গটা সত্যিই অন্ধকার ছিল। সবার সামনে গুরুজি হাঁটছেন এবং বাকিরা তাকে অনুসরণ করছেন এবং যা যা ঘটার তাই তাই ঘটে। তারপর ওনারা যার যার রক্ষা কবচ খুলে একটা সময় সেই সুড়ঙ্গের কাছে রেখে কাপড়ে মুড়িয়ে মূল জঙ্গলে প্রবেশ করেন। একটা সময় তারা সেই নদীর কিনারায় পৌঁছাতে সক্ষম হন। এখানে আমাদের বাগলার দাদু এবং লালা দাদু বেশ অসুস্থ হয়ে পড়েন এবং দাদুরা বলেন, গুরুজি মাথাটা ঘুরছে, আমাদের এমন বিভৎস সব কাণ্ডের সম্মুখীন হতে হবে এটা আগে কখনো কল্পনাও করিনি। একটু জিরিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, বলেন গুরুজি। এরপরে লাল দাদু পানির দিকে এগিয়ে যাচ্ছিল। তখন গুরুজি হাত টেনে ধরে বলেন, তোমরা কি ভুলে গেছো এই পানি কোনো সাধারণ পানি না, তোমরা এই পানিটি কোনোভাবে স্পর্শ করো না। যাই হোক, এরপরে ওনারা তিনজন একটা সময় নৌকায় উঠে পড়েন এবং দাদুরা সেই পানিগুলো যখন দেখতে পান যে ফুটন্ত পানির মতো ফুটছে এবং এই নদীর নিচে যেন মনে হচ্ছে কেউ জাল দিচ্ছে, তারা বেশ অবাক হয়ে যান। নৌকাটা এমনভাবে দুলছিল সেই সময় যেন এক্ষুনি ডুবে যাবে। যাই হোক, এরপরে একটা সময় তারা সেই হাতগুলোও দেখতে পান এবং গেটের কাছাকাছি যাওয়ার আগে গুরুজি তার পিঠ থেকে তীর ও ধনুক বের করে প্রস্তুতি নেন। একটি তীর ধনুকের সাথে সংযুক্ত করে তীরগুলো বাগলার দাদুর হাতে দিয়ে বলেন, বাগলার, প্রস্তুত থেকো। ওনারা দেখতে পান বিশাল দানব হুঙ্কার দিয়ে ওনাদের দিকে ক্ষিপ্রতার সাথে এগিয়ে আসছে। মুহূর্তের ভেতরে চোখের সামনে একটা দানব ওনাদেরকে আক্রমণ করতে আসে। গুরুজির হাত কেঁপে ওঠে। উনি যেন তীর চালাতে ভুলে গেছেন। তিনি ঈশ্বরের নাম স্মরণ করেন এবং তারপরে তীর দিয়ে আঘাত হানেন। তীর আঘাত সহ্য করতে না পেরে ছটফট করতে করতে মারা যায় সেই দানবটা। গেট খুলে যায় এবং খুলে যাওয়ার সাথে সাথে সবাই আনন্দে উল্লাস করে ওঠে। যাই হোক, ওনারা কারাগারের ভেতরে প্রবেশ করে খুঁজতে থাকেন সেই ষাঁড়গুলোকে। খুঁজতে খুঁজতে পেয়েও যান। এত বড় বড় দানবীয় ষাঁড়দের কাছে দেখে দাদুরা বেশ ভয় পেয়ে যান। ঘটিতে প্রবেশ করার সাথে সাথে ষাঁড়গুলো ফোঁস ফোঁস করতে থাকে। গুরুজি তখন তার ঝোলা থেকে ছাইগুলো বের করে আস্তে আস্তে ওই কালো ষাঁড়ের দিকে নিয়ে যান এবং ছাইগুলো ষাঁড়ের শরীরে লাগাতে থাকেন। এতক্ষণে ষাঁড়টা ফোঁস ফোঁস করতে থাকলেও ছাই মাখানোর সাথে সাথে একদম নীরব হয়ে যায়। এরপর গুরুজি ওই ঘর থেকে ষাঁড়টিকে বাইরে বের করে নিয়ে আসেন। এরপর শিং ভাঙার পালা। কিন্তু ষাঁড়গুলো এত বড়, এত উঁচুতে শিং, সেই শিং ভাঙা বেশ কষ্টসাধ্য। যাই হোক, গুরুজি ভাবেন এমন কিছু করতে হবে যাতে ষাঁড়টি মাটিতে বসে পড়ে। একটা সময় ষাঁড়টি মাটিতে বসে পড়ে এবং সাথে সাথে গুরুজি তার ঝোলা থেকে সেই বিশেষ পাত্র বের করে সেগুলোর মুখ খুলে বলেন, লালা ও বাগলার, এখন তোমাদের শক্তির পরীক্ষা দেবার পালা। শরীরের সর্বশক্তি দিয়ে দুই পাশ থেকে দুজনে শিংয়ের ওপরে আঘাত করবে এবং আঘাত অবশ্যই লক্ষ্য বরাবর হতে হবে। তারপর তারা প্রস্তুতি নেন। গুরুজি গণনা শুরু করেন। গুরুজি 3 বলার সঙ্গে সঙ্গেই বাগলার ও
ও লালা দাদু শরীরের সর্বশক্তি দিয়ে আঘাত করেন শিংয়ের ওপরে। শিং ভেঙে যায়। এদিকে শিং ভাঙার সাথে সাথে ষাঁড়গুলো ছটফট করতে থাকে। একই সাথে লুসাইয়ের দুই শয়তান ওই ষাঁড়ের শিং থেকে মুক্তি লাভ করে। তার ধোঁয়া আকারে বেরিয়ে আসে শিংয়ের ভেতর থেকে এবং সম্পূর্ণ ধোঁয়া সেই বোতলে প্রবেশ করানো হয়। তারপর ওনারা সেখান থেকে রওনা দেন। প্রথমে নদীর ধারে যান, সেখানে গিয়ে ঢিল ছুড়লে নৌকা চলে আসে এবং তারা একটা সময় সেই সুড়ঙ্গের মুখে আসতে সক্ষম হন। সেখানে এসে তারা কাপড় এবং কবচগুলো সংগ্রহ করেন। একটা সময় তারা সেই বোতলগুলো নিয়ে লুসাইয়ের কাছেও পৌঁছে যান। লুসাইকে দেখে গুরুজি হাসি মুখে বলেন, দেখো লুসাই, আমরা তোমার ছেলেদের মুক্ত করে আনতে সক্ষম হয়েছি। তখন লুসাই অনেকটা কর্কশ কণ্ঠে গুরুজিকে বলেন, হ্যাঁ আমি জানি, এখন তাড়াতাড়ি ওই পাত্র দুটো আমাকে দে। এই বলে লুসাই গুরুজির দিকে হাত বাড়িয়ে দেয়। সাথে সাথে গুরুজির হাসির মুখটা মলিন হয়ে যায় এমন অদ্ভুত আচরণে। কেননা ওনারা লুসাইয়ের ছেলেদের মুক্ত করার জন্যই তো এত কিছু করলেন। এত বাধা পেরিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে লুসাইয়ের ছেলেদের ফিরিয়ে নিয়ে এলেন। গুরুজি ভাবতে শুরু করলেন। এদিকে লুসাই ধমকের সুরে বলে উঠল, কি হলো কবিরাজ, তোকে না বললাম পাত্র দুটো দিতে? গুরুজি তার অন্তরে আঘাত পেলেন, তবুও নিজের কষ্ট লুকিয়ে হাত বাড়িয়ে যখন ওই পাত্র দুটো লুসাইকে দিতে যাবেন, তখনই পেছন থেকে কেউ চিৎকার করে উঠল, খবরদার কবিরাজ, তুমি এই পাত্র দুটো ওই শয়তানকে দেবে না। আচমকা এই কণ্ঠস্বর শুনে পাত্রটি মাটিতে পড়ে যায়। গুরুজি দেখেন লুসাইয়ের পেছনে দাঁড়িয়ে আছে দাগুরা। ওদিকে চিৎকার শুনে সাথে সাথে লুসাই পেছনে ঘুরে তাকিয়ে দেখে বিশাল দেহি দাগুরা তার পেছনে দাঁড়িয়ে। লুসাই দাগুরাকে দেখে অদৃশ্য হয়ে যায়। লুসাই অদৃশ্য হয়ে যাওয়ার পর গুরুজি দাগুরাকে বলে, তুমি এখানে? লুসাই এভাবে পালিয়ে গেল কেন তোমাকে দেখে? আমার শিষ্যরাই বা কেন অজ্ঞান হয়ে গেল? তখন দাগুরা বলে, ওদেরকে আমি অজ্ঞান করে রেখেছি, ওরা ঠিক হয়ে যাবে আমি চলে যাওয়ার পর। তুমি ভালো করে জানো আমি কোনো মানুষের সামনে আসল রূপ নিয়ে আসি না। ওরা আমাকে এই রূপে দেখলে ভয় পাবে বলেই আমি আসার সাথে সাথে ওদের অজ্ঞান করে দিয়েছি। যাই হোক, তোমাদের ভাগ্য ভালো আমি এখানে সময় মতো আসতে পেরেছি, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তুমি যাকে লুসাই ভাবছ সে আসলে লুসাই না। দেখো আমাকে দেখে শয়তানটা কেমন পালিয়ে গেল। ও হচ্ছে আফাত। তুমি লুসাইয়ের ছেলেদের মুক্ত করে আনতে যাচ্ছ এটা আফাত জেনে যায়। তারপর সে সুযোগের অপেক্ষায় ছিল এবং সে এখানে অপেক্ষা করছিল তোমাদের জন্যই। দাগুরার কথা শুনে গুরুজি বলেন, ও তাহলে এই ব্যাপার, তাই তো বলি লুসাই এমন আচরণ করছে কেন। ধন্যবাদ তোমাকে সময় মতো আসার জন্য। দাগুরা বলল, এখন তুমি এখানে বসে থাকো বাগলার ও লালাকে নিয়ে। এদিকে শুভ অশুভর যুদ্ধ শুরু হয়েছে। রাজা লুসাই ও তার রাজ্য থেকে বঞ্চিত, বিতাড়িত, পালিয়ে আসা সব সৈন্যরা লড়ছে রাজা লুসাইকে আবারও সেই রাজ্য ফিরিয়ে দিতে। আফাতের বাহিনীর সাথে লড়ছে। আফাতের বাহিনীর সাথে যোগ দিচ্ছে অসংখ্য শয়তানের চালা। শয়তানের অনুসারীরা অনেক চেষ্টা করছিল এই জঙ্গলে প্রবেশ করার, কিন্তু ভালো জিনেরা এই জঙ্গলে তাদের প্রবেশ করতে বাধা দেয়। তোমরা যাওয়ার পর থেকে দুই পক্ষের ভেতরে ভীষণ যুদ্ধ শুরু হয়েছে। এই জন্য তোমরা লুসাইকে ডাকার পরেও সে আসেনি। আমি এখান থেকে যাওয়ার পরে বাগলার ও লালার জ্ঞান ফিরে আসবে, এই বলে দাগুরা অদৃশ্য হয়ে যায়। সাথে সাথে দাদুদের জ্ঞান ফেরে এবং যাওয়ার আগে দাগুরা বলে যায় সে যাচ্ছে লুসাইকে সাহায্য করতে। জ্ঞান ফিরে পাওয়ার পরে বাগলার দাদু ও লালা দাদু গুরুজিকে জিজ্ঞেস করেন কি হয়েছিল। তখন তিনি সবকিছু খুলে বলেন। যাই হোক, ওনারা অপেক্ষা করতে থাকেন রাজা লুসাইয়ের জন্য। বেশ কিছুক্ষণ পরে আবারও বাগলার দাদু ও লালা দাদু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আগের মতো করেই। তারপরে সেখানে লুসাই এসে হাজির হন এবং তার সাথে আসেন দাগুরা। গুরুজি কিছু বলার আগেই তারা বলে, আমি সব শুনেছি, বিপদ কেটে গেছে, আপাতত আর কোনো বিপদ নেই। তোমার বন্ধু দাগুরা আমাকে সাহায্য করেছে। দাগুরা তোমাকে ধন্যবাদ। দাগুরা বলে, আমি সব সময় ভালোর পক্ষে আছি, শয়তানের বিপক্ষে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। আর তোমরা ওই বিশেষ দিবসে শয়তানের দেশে যাবে, যখন শয়তানরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে। নির্দিষ্ট একটি দিন, 12 দিন পর। এবং সেখান থেকে তোমরা তোমার সন্তানদের
মুক্ত করে নিয়ে আসবে। সে চলে যাওয়ার সাথে সাথে আবারও দাদুদের জ্ঞান ফিরে আসে। যাই হোক, তারপর লুসাই ওনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সে বলে, আমাদের অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কোনো পাত্রে বন্দী থাকা জিনকে মুক্ত করার ক্ষমতা রাখি না। দয়া করে আমার সন্তানদের মুক্ত করে দাও। সন্তান মুক্তি পায় এবং পিতা তাদের বুকে জড়িয়ে ধরে। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার পরে লুসাই বলে, তাহলে চলো এবার যাওয়া যাক। তারপর লুসাই তার সেই ঘোড়াকে ডাকলে সেই ঘোড়া হাজির হয়। এবার লুসাইয়ের দুই ছেলে পঙ্খিরাজ ঘোড়ার উপরে চড়ে। তারপর গুরুজি ও দাদুদের নামিয়ে লুসাই বলে, তোমরা তৈরি থেকো, সময় মতো আমি চলে আসব। নির্দিষ্ট সেই দিনটি আসার আগ পর্যন্ত গুরুজি, বাগলার দাদা এবং লালা দাদা একসঙ্গেই থাকেন। তারপর দাদুরা গুরুজির আপ্যায়নের কোনো কমতি রাখেনি। যাই হোক, অবশেষে সেই দিন চলে আসে এবং তার আগের রাতেই লুসাই গুরুজির স্বপ্নে এসে বলে, কবিরাজ, আমি যা যা বলি মন দিয়ে শোনো। তুমি আমাকে বলেছিলে তুমি শয়তানদের দেশে একা একা যেতে চাও, কেননা তুমি বাগলার ও লালাকে নতুন করে বিপদে ফেলতে চাও না। কিন্তু সেখানে তোমার একা যাওয়াটা হবে চরম ভুল, কেননা নির্দিষ্ট একটা সময়ের ভেতরে তোমাকে ফিরতে হবে সমস্ত কাজ সম্পন্ন করে, এবং তুমি সূর্য ডোবার পরে ওই জায়গায় অপেক্ষা করবে যেখান থেকে আমি তোমাদের পঙ্খিরাজ ঘোড়ায় তুলে নিয়েছিলাম। তারপর সেখানে যাওয়ার সময় এবং যাওয়ার পরে কি কি বিপদ ঘটবে আমি তোমাদের যাত্রার সময় সবই বলে দেব। তোমাদের তৈরি থাকতে হবে সবকিছুর জন্য। গুরুজির কথা মতো দাদুরা তৈরি থাকেন এবং সূর্য ডোবার জন্য অপেক্ষা করতে থাকেন। কথা মতো একটা সময় লুসাইও সেখানে আসেন। তারপর লুসাই বলেন, আমরা এখন বিপজ্জনক পথ পাড়ি দিতে যাচ্ছি, পদে পদে মৃত্যু ঝুঁকি। শয়তানের দেশে আমি যেতে পারলেও আমি এখন যে পথে যাব সেই পথটা এতটা সহজ হবে না। যদি সহজ হতো আমি সরাসরি আমার রাজ্যতেই প্রবেশ করতাম, কিন্তু আমার রাজ্য আমার দখলে না থাকার কারণে সেটা আমার জন্য অনেক কঠিন হয়ে উঠেছে। আমার রাজ্য দখল করার মতো উপযুক্ত সময় এখনো পুরোপুরি আসেনি, তাই বাধ্য হয়ে এখন আমি একটা বিপজ্জনক পথেই তোমাদের নিয়ে যাচ্ছি। যাই হোক, এরপর তারা সমস্ত বিপদ এবং পথের ঝুঁকি পেরিয়ে হাজির হয় সেই গাছটির সামনে। অদ্ভুত ছিল সেই গাছটি। বাগলা দাদু বলছেন, সেই গাছটি এক অদ্ভুত ধরনের গাছ। সেই গাছে কোনো ডালপালা থাকলেও পাতা ছিল না। পাতার জায়গায় ঝুলেছিল অনেকগুলো জামা কাপড়, আর গাছটা দেখে মনে হচ্ছিল বাতাসের ওপরে ভর করে দাঁড়িয়ে আছে। যাই হোক, লুসাইয়ের শেখানো সমস্ত পদ্ধতি অবলম্বন করে সেই গাছের কাছে গিয়ে তারা কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়। তবে বাগলা দাদু বলেছিল, আমরা গাছের ওখানে যে গুরুজির ছেলের জামা কাপড় দেখতে পেলাম, আর সেখানে সাপ ছিল, সেগুলো যেন আমাদের ওখানে পাহারা দিচ্ছিল। গুরুজি বাঁশি বাজাতে শুরু করেন সেই লুসাইয়ের কথা মতন, এবং সেই সাপের সামনে থেকেই গুরুজি তার ছেলে মেয়েদের জামা কাপড় নিয়ে আসেন। সৃষ্টিকর্তার অশেষ দয়ায় শয়তানের দেশে যেও কাজ সেরে তারা আবার ফিরে আসতে সক্ষম হন। তারপর রাজা লুসাই ওনাদের তিনজনকে আবারও নামিয়ে দেন গাম্বিয়ায় এবং গুরুজিকে বলেন, তোমাদের উপকারের কথা আমি কোনোদিন ভুলব না, আর আমি আমার রাজ্য দখল করার পরে তোমাদেরকে নিয়ে যাব আমার রাজ্য দেখাতে। আর এভাবেই সমাপ্তি হয় এক কালো অধ্যায়ের। পরবর্তীতে গুরুজি নাকি গানারকে কঠিন শাস্তি দিয়েছিল। সেটা কিভাবে দিয়েছিল এই ব্যাপারে জানা যায়নি। আমি চুক্সকে বলেছি, এবার ছুটিতে গেলে তুমি অবশ্যই তোমার দাদুর কাছ থেকে সেই ঘটনাটিও সংগ্রহ করবে। এই বলে মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। ঘটনাটি অন্যরকম, একেবারেই অন্যরকম, এবং মেহেদী হাসান যেহেতু আমাদের রেগুলার লেখেন এবং তিনি এই ঘটনার সপক্ষে অনেক যুক্তি দিয়েছেন বলেই আমি ঘটনাটি আপনাদের শোনালাম। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণরূপে আপনাদের ব্যাপার। যদি এই ঘটনাটি ভালো লাগে আমাদের জানাবেন, আমরা এই ধরনের ঘটনা সংগ্রহ করব। আর যদি অন্য কোনো ধরনের ঘটনাও আপনাদের ভালো লাগে সেটাও আমাদের জানাবেন, আমরা সেটাও সংগ্রহ করার চেষ্টা করব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। লম্বা একটা ঘটনা শুনলাম এবং এই ঘটনাটি পাঠিয়েছেন মেহেদী হাসান। আমাদের সঙ্গে অলরেডি জয়েন করেছেন কাজল, রেখা এবং রাব্বি। তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটু মেহেদী হাসানের কাছে যেতে চাই। মেহেদী হাসান, কেমন লাগলো আপনার এই ঘটনাটা শুনতে? এবং আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি সমস্ত লিসেনারদের পক্ষ হয়ে। যখনই এই ধরনের কোনো ঘটনা অনেকে শোনেন তখনই বলেন যে এই ঘটনাটা কেমন যেন গল্পের মতো। সেই বিষয়ে আপনার কি বলার আছে যদি আপনি একটু আমাদের বলতেন। ভাইয়া, এই ব্যাপারে আমি বলবো যে আসলে আমাদের চারপাশে বা আমাদের থেকে অন্য জগতে অনেক কিছু ঘটে যা সম্পর্কে আমরা সবসময় অবগত থাকি না। তো ব্যাপারটা আসলে এরকম যে এমন কিছু ঘটে যেটা শুনলে মনে হয় যে এটা কোনো গল্পের মতো বা রূপকথার কোনো গল্প শুনতেছি। ব্যাপারটা আসলে সেরকম না, এগুলো কিন্তু ঘটে। এটা হচ্ছে আপনি যে মেহেদী, একটা আমি কথা আপনাকে বলেন না জি হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ জি বলেন। যে বিশ্বাস করা না করা সেটা হচ্ছে সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু এগুলা ঘটে। আমি বিভিন্ন সময়ে এরকম অনেক কিছু শুনছি। বিশেষ করে যে আমি যার কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করছি, এরকম দীর্ঘ একটা ঘটনা, সে যে তার মানে মন গড়া এরকম একটা ঘটনা বলবে, সে সেরকম মানুষ না। আমার এটা 100% কনফিডেন্স আছে দেখে আমি আপনাদের কাছে এই ঘটনাটা শেয়ার করছি। ঘটনাটা একটু থ্যাংক ইউ। অন্যরকম, তবে জি জি আর না থ্যাংক একটা ইউ। জি আপনি বলেন বলেন আপনি বলেন, আপনি বলে যান। হ্যাঁ শেষ করেন। আর আমি সমস্ত লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটা আমি শুনতেছিলাম, এইখানে আসলে আমি তখন হসপিটালে ছিলাম। ওই সময়টাতে আমি লিখছিলাম ঘটনাটা আসলে অনেক পার্টে করে লিখছি। তো তো দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো পার্ট মিসিং হয়ে গেছে বা একটু এলোমেলো হয়ে গেছে। তো এই এলোমেলো হয়ে যাওয়ার কারণে আসলে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আসলে আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। ব্যাপারটা আপনারা একটু পজিটিভলি নিবেন, এই আর কি, এটা আর কি বলার ছিল। না মেহেদী, আপনি আসলে একের পর এক চমৎকার কিছু স্টোরি আমাদের উপহার দিয়েছেন, সুতরাং অবশ্যই মানুষ সেটা বুঝবেন। এবং আমি জানি যে আপনি হসপিটালে ছিলেন এবং আপনি সেই সময় দোয়াও চেয়েছিলেন সবার কাছে। আর সেই সাথে আপনার আর একটা ঘটনা কিন্তু এসে পৌঁছেছে, আপনি সেই সম্পর্কে কিছু বলবেন কিনা? যে নতুন ঘটনাটা আপনি পাঠিয়েছেন, এই ঘটনাটা কোথাকার? লাস্টে যে ইমেলটা পাঠাইছি, জি এটা আছে ফিলিপিনের ঘটনা। ফিলিপিনের একটা ঘটনা পাঠাইছি। এটা ছোট ঘটনা। আমার একজন কলিগ আছেন ফিলিপিনের, ওনার স্ত্রীর কাছ থেকে এই ঘটনাটা আমি সংগ্রহ করছি। আমরা কিন্তু এটা কিন্তু শুনেছিলাম মনে হয়। এটা কি মানে এটা কি দুটো পার্টে? মানে আগে কিন্তু ফিলিপিন্সের আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম মনে হয়, তাই না? না না ভাইয়া, ফিলিপিনের ঘটনা আমার মনে হয় না আমি পাঠাইছি। আচ্ছা, না ওই যে একটা মেয়েকে নিয়ে, তার মা এবং মেয়ে একসঙ্গে থাকেন এবং তাদের বিভিন্ন সমস্যা হয়, এরকম একটা ঘটনা মনে হয় শুনেছিলাম। এটা এই জন্য না, এটা আপনি পাঠাননি, এটা পাঠিয়েছে সুকান্ত মাইতি। ধন্যবাদ আপনাকে মেহেদী হাসান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনি এখন সুস্থ আছেন আশা করছি। আপনি সুস্থ তো? জি ভাইয়া, আমি সুস্থ আছি। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন এবং আপনি যদি থাকেন আমাদের সঙ্গে হয়তো আপনার কাছে আবারও ফিরে আসব। আমাদের সঙ্গে আছেন গোলাম রাব্বি। গোলাম রাব্বি, আজকে আমাদের একজন অতিথিকে দেখতে পেয়েছি এবং অতিথিকে আপনি মানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি যদি আপনার এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সবাইকে বলতেন, তাহলে সবাই যারা আসলে এই শোতে এসে সরাসরি অংশগ্রহণ করতে চায় তাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে যে আপনি তাকে কিভাবে পেলেন এবং কিভাবে এই শোতে ইনভাইট করলেন। জি ভাইয়া, আমার ভয়েস শোনা যাচ্ছে? জি আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার এবং রাসেল ভাই। আসলে আপনারা যারা প্রতি রবিবারের এপিসোডে লাইভে জয়েন করবেন, তারা আমাদের যে পেজ যেটা আছে ওখানে আপনারা ইনবক্সে গিয়ে আপনাদের ইনফরমেশন, ফোন নাম্বার এগুলো শেয়ার করবেন এবং যারা যারা স্টোরি শেয়ার করতে ওখানে আপনারা উল্লেখ করবেন। তো সেক্ষেত্রে আমাদের মডারেটর যারা আছে, আমি আছি, আমরা সবাই আপনাদের সাথে কমিউনিকেশন করে তারপরে আর কি আপনাদের নির্দিষ্ট ডেট অ্যাসাইন করে দিব আর কি। তো এখন পর্যন্ত আমাদের কাছে
আগস্ট পর্যন্ত স্টোরি টেলাররা আছে। তো আপনাদেরকে পরবর্তী কিউতে মানে আপনাদের যোগ্যতা হবে। বিষয়টা মানে এপিসোডটা আগে চেয়ে অনেক বেশি জমে উঠছে এবং আপনারাও রাসেল ভাই সরাসরি লাইভে অংশগ্রহণ করে স্টোরি বলে এবং কমেন্ট পড়া প্লাস লাইভে লিসেনাররা জয়েন করা, বিষয়টা আসলে সবার কাছে এনজয়েবল এবং আপনারা খুব এনজয় করছেন আশা করি। তো এভাবেই আপনি আপনারা আসলে চমৎকার ভাবে বলেছেন। এবং আপনি আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে সামনের মাসের মাঝামাঝি সময় থেকে আমরা রবিবারটাকে আবারও আগের মতো মঙ্গলবারে নিয়ে যাচ্ছি, তাই না? সেটা আমরা করছি। এবং আপনি যদি একটু বলতেন আপনার মানে আমি দেখলাম যে এতক্ষণ ধরে কাজল রেখা ছিলেন, হঠাৎ করে বেরিয়ে গেলেন। সো ওনাকে আমরা আবারও কানেক্ট করতে পারবো কিনা আমি ঠিক শিওর না। তার মাঝখানে বরং আমি কিছু রাব্বির কথা শুনি। রাব্বির আপনাদেরকে বলার মতো যদি কোনো কথা থাকে তাহলে রাব্বি সেটা বলুক। এবং রাব্বির একটা না, কাজল রেখা চলে এসেছেন রাব্বির কাছে, তাহলে রাব্বিকে দিয়ে আমরা শেষ করব। আমাদের সঙ্গে আছেন কাজল রেখা। এবং কাজল রেখা আপনার সাথে কিভাবে কমিউনিকেট করেছিলেন রাব্বি, সেটা যদি আপনি একটু বলতেন। উনি কি আপনার সাথে ফেসবুকের মাধ্যমে এটা কমিউনিকেট করেছিলেন, রাইট? জি ভাই, আমি একটু আগে যে মানে প্রসেসটা বলছিলাম উনি ওভাবেই আসছে আমাদের পেজে, উনি নক করেছিল, এরপর আর কি ওনার কাছ থেকে আমি কমিউনিকেশন করে সব ইনফরমেশন আর কি আজকে জয়েন করলাম। আমরা তাহলে যাই কাজল রেখার কাছে। কাজল রেখা, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে আমাদের ভূত.com-এ আমন্ত্রণ জানাচ্ছি। আপনার আজকের এই মানে ভূত.com-এ আসার পরে আপনার কেমন লাগছে সেটা একটু আমাদেরকে বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাবেন। এবং আপনি তার আগে একটু বলে দিবেন যে আপনি কোথা থেকে বলছেন। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথা থেকে বলছেন যদি একটু বলতেন। জি, আমি বগুড়া জেলার শাহজাহানপুর থানা থেকে বলছি। ওকে, আপনার আজকে যে ঘটনাটি আপনি বলতে চান সেই ঘটনাটা আমরা একটু চলে যাই প্লিজ। জি অবশ্যই। আসলে এটা আসলে শুরু হয় যে 2023 সাল থেকে, যখন আমার প্রথম বিয়ে হয়। তারপর বিয়ের কিছুদিন পর আমার শ্বশুর আমাকে বলে যে তুমি কোনো সময় জানালা দিয়ে তোমার চুল বা কোনো ব্যবহার করার জিনিস যেন বাহিরে না ফেলো। তো ওই কথাটা আমি তেমন কিছু মনে করি না, গুরুত্ব না দিয়ে আমি মানে কিছুই মনে করি না। তো আমি চুলটা বাহিরে ফেলি। ফেলার কিছুদিন পর হঠাৎ এমন হয় যেন আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়। যে মাথা ব্যথাটা এরকম যেন কে যেন আমার মাথায় জোরে জোরে আঘাত করতেছে, হয়তো আমার মাথার ভিতর দিয়ে। আমি খুব অসুস্থ হই, এতে অনেক যন্ত্রণা হয়। সবাইকে বলি, ওরা সবাই মানে মনে করে হয়তো হঠাৎ করে এরকম হইতেছে। পরে দেখি যে না, অনেক বেশি হইতে হইতে আমার মানে পাগলামি শুরু হয়ে যায়। পাগলামিটা কিরকম যে আমি বলি যে আমি একা একাই সবকিছু করব। আবার এরকম যে আমি কারো কথা শুনতে চাই না, গোসল করতে চাই না, পানি ঢুকলে ভয় পাই। তারপরে আজান শুনলে প্রচুর পরিমাণে কান্না করি, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হয়, এরকম টাইপেরই কিছু। এরকম দেখার পর আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর কবিরাজ নিয়ে আসে। কবিরাজ আমাকে দেখার পর বলে যে আমি একটা ঝাড়া দিয়ে যাব, ওই আজকে হয়তো ভালো থাকবে কিন্তু এই ব্যথাটা আবার হবে, আবার এরকম পাগলামি করবে। তারপরে উনি চলে যায়, বলে আমি কালকে আসব। তো উনি যাওয়ার কিছুক্ষণ আমি ভালো ছিলাম, কিন্তু যাওয়ার পর আমার যখন উনি চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার যখন আবার মাথা ব্যথা শুরু হয়, তখন মাথা ব্যথার পাশাপাশি আমার অনেক মানে আরো বেশি পাগলামি বাড়ে। যেমন আমি বলি যে আমাকে ভাত যখন খেতে দেয় আমার, তখন আমি বলি যে আমি এই ভাত খাবো না। কি খাবা? আমি বলি যে আমি পাশের বাড়ি বিয়ে বাড়িতে যাই ভাত খাবো, গরুর মাংস দিয়ে ভাত খাবো। আবার বলে তাহলে এখন কি খাবা? আমি কই যে আমি এখানে ভাত খাবো না, আমি রাস্তায় যাই ভাত খাবো। এক প্রকার মনে হয় যে মাথা যন্ত্রণায় আমি পাগলামি করতেছিলাম আর কি। তো এইভাবেই ওই দিনটা কাটার পর পরের দিন কবিরাজ আসে। আসার পর যা বলে সেটা শোনার জন্য তারা অবশ্যই প্রস্তুত ছিল না। সে বলে যে ওর উপর কালো জাদু করা হয়েছে এবং কে সেটা করছে, যে এটা করাইছে
সে একটা কবিরাজ নিয়ে আসছিল আমাদের বাসায়। সে আমাকে দেখে গেছে এবং কি ওই কবিরাজ তার পালা মানে পোষা জিন দিয়ে আমার ছবি আঁকায় আর জানালার পাশ থেকে আমার চুল নিয়ে সেটার দ্বারাই আমার উপরে একটা জিন চালান করে। জিন চালান করার মাধ্যমেই আমার এই যে এরকম অসুবিধা হয়, মানে আস্তে আস্তে মাথার সমস্যা হইতেছিল, বিভিন্ন রকম অসুস্থতা, মানে দিনে 3-4 বার মাথা ঘুরাই যায়, পড়ে যাওয়া, পানি দেখে ভয় পাওয়া। তো উনি বলে যে ও এটা করছে। তো ওরা বলে যে হ্যাঁ ও এটা করছে। এখন বলে যে ও যদি আজান শুনলে যদি কান্না করে তা ওরে নামাজ পড়াবা, যতই জোর করে হোক ওরে নামাজ পড়াবা, তারপরে করবা, গোসল করাবা। তারপরে বলে যে ওর সামনে সবসময় কোরআন তেলাওয়াত করতে হবে, এই টাইপেরই অনেক কথাই বলে। কিন্তু তখন যখন ওরা এই মানে নিয়মগুলো আমার সামনে পালন করতেছিল, আমি তখন আরো বেশি মনে হয় যে আরো অনেক অসুস্থ হয়ে পড়তেছি, যেটা দেখার মতো না। তখন যখন আমাকে আমার স্বামী গোসল করাতে নিয়ে যায়, তখন আমি তার গায়ে হাত তুলি, তাকে প্রচুর মারি, কান্না করি, চিৎকার করি। তার নামাজ পড়ানোর আগে, এটা আসলে আল্লাহর একটা রহমত যে আমি যখন সবকিছু করি অনেক অসুবিধার মধ্যে, কিন্তু আমাকে যখন ওযু করায়, আমি যখন নামাজ পড়তে যাই, তার আগে পর্যন্ত আমি অনেক অসুস্থ থাকি, কিন্তু নামাজ পড়তে নামাজ পড়ার পরে নিশ্চয়ই সুস্থ হয়ে যান। জি, আমরা বুঝতে পেরেছি এবং আপনার এইভাবেই একটা মানে সমস্যা থেকে আপনি মুক্তি পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সাথে আপনার এই লাইফের এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব মেহেদী হাসানের কাছে। মেহেদী হাসান, আপনি কেমন আছেন? রাসেল ভাই, এইভাবে হয়নি তো। জি, আচ্ছা, শেষ হয়নি এখনো, তাহলে আপনি যদি একটু শেষ করে ফেলতেন প্লিজ। তো উনি এরকম হওয়ার পর আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। নামাজ পড়ে অতক্ষণ ঠিক থাকি, কিন্তু নামাজ শেষ হলে আমি আরো বেশি অসুস্থ হই। তখন ওই কবিরাজকে আবার বলা হয়। তো কবিরাজ বলে যে আমি সব আমার পালিত জিন দিয়ে আমি অনেক খোঁজ খবর নেওয়ার পরে বুঝতে পারি যে এটা ওই মাছটা উদ্ধার না করলে বা ওর পেটের মধ্যে যা আছে ছবি চুল, ওটা উদ্ধার না করলে আর ওর চুল থেকে এই জিনটা আলাদা না করলে এটা ঠিক হবে না। তো ওরা ওই কবিরাজ ওনার পালিত জিন দিয়ে ওই মাছটা উদ্ধার করে এবং কি তার ছবি চুল বের করে ওটা আগুনে পোড়ায় দেয়। আর আমাকে নিয়ে মানে বলে যে যেই জিনটা আমার উপরে চালান করা হয়েছিল সেটা নাকি কিভাবে সম্ভব এটা আমি জানি না, এবং কি ওই পরিস্থিতিতে তাদের এই প্রশ্ন করাও হয়নি। যে উনি বলে যে ওর নাকি যে কোনো নদী পার হইতে পারবে না, বলে যে ওকে নিয়ে যে কোনো একটা নদী পার হও তুমি, মাঝখান থেকে আমার পালিত জিন তাকে আটকাই দিবে, মানে ও নাকি কিভাবে পারবে না এটা উনি বলে। কিন্তু ওই সময় আমাদের এমন পরিস্থিতি ছিল না যে কেন পারবে না সেটা জিজ্ঞেস করি। তো ওই দিন আমাদের সাথে এমন অদ্ভুত কাহিনী হয়। আমরা যখন মানে আমি আর আমার হাজবেন্ড যখন নদী পার হওয়ার জন্য, জানে আমাদের এখান থেকে যমুনা নদী আছে, হ্যাঁ, ওই যমুনা নদী পার হওয়ার জন্য আমরা যখন যাই, তো রাস্তাঘাটে এমন অবস্থা হয়, কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না, কোনো গাড়ি ড্রাইভারই আমাদের নিচ্ছিল না কেন জানি। মানে অনেক ঘুরতে অনেক মানে কষ্ট করতে যখন ব্রিজের কাছাকাছি যাই, ওই সময় আমার অবস্থাটা ঠিক এমন হয়েছিল যে আমি বলতেছিলাম আমি ওইদিকে যাব না, কান্নাকাটি করতেছিলাম। মানুষের মধ্যে অনেক মানে অবস্থা, বাসের মধ্যে। আর ওইসব কাহিনী দেখে আমার মানে হাজবেন্ড জোরে মানে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল বারবার, অনেকবার করে। এইসব দেখার পর যখন আমি ব্রিজের মাঝখানে পর্যন্ত যাই, নদীটা পার হওয়ার, সেতু পার হওয়ার মাঝখান পর্যন্ত যাই বাসে করে, তখনকে আস্তে আস্তে আমি মানে হুঁশে আসি। অদ্ভুত ভাবে আমার তখন কিছু মনে ছিল না। তখন আমি দেখি যে আমি বাসের মধ্যে, তো বাসের মধ্যে থাকার
থাকাকালীন আমি আমার হাজবেন্ডের প্রশ্ন করি যে এইখানে কেন, তো উনি বলে যে পরে বলবনি। ওটাই হওয়ার পরে তারপরে কবিরাজের সাথে কন্টাক্ট করার পরে আমরা শুনি যে ওই জিনটাকে বন্দি করা হয়েছে কিনা। উনি বলে যে হ্যাঁ বন্দি করা হয়েছে। উনি তখন একটা তাবিজ দেয়, আমার শরীর বন্ধ দেয়। বন্ধ করার পরে ওই জিনটা আমার অবস্থা এমন খারাপ করছিল যে ও শরীর থেকে বের হওয়ার পর আমি প্রশ্ন করি একটু, আপনি কি তাবিজ দেওয়ার পরে সুস্থ হয়ে ওঠেন? হ্যাঁ, তাবিজ দেওয়ার পর আস্তে 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 সুস্থ হয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এখন ঘটনাটি শেষ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনাটি উপস্থাপন করার জন্য। আমাদের সময় আসলে হাতে খুব কম। আমাদের এর মধ্যে আবার একটু মেহেদী হাসানের কাছে যেতে হবে। আমরা একটা আসলে শুরুতে লম্বা একটা স্টোরি শেয়ার করেছি, সেই কারণে আমাদের সময়টা খুব কমে গেছে আজকে। মেহেদী হাসান, আপনার যদি কিছু বলার থাকে শেষ মুহূর্তে লিসেনারদের আপনি একটু বলবেন, তারপর আমরা রাব্বিকে দিয়ে আজকের এই এপিসোডটি শেষ করব। আমি আসলে বাগলার দাদুর ছোট একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। মানে ঘটনাটা এত ছোট যে এটা যে একটা ইমেইলে লিখে পাঠাবো আসলে সেরকম না। তো যদি সময় দিতেন আপনি তাহলে শেয়ার করেন, যদিও সময় খুবই কম, আপনি শেয়ার করেন, যেহেতু ছোট স্টোরি আপনি শেয়ার করেন। এই ঘটনাটা আসলে এই ঘটনার সাথে আমাদের বাংলাদেশের ঘটনার একটু মিল পাবেন। সেটা হচ্ছে ঘটনাটা পাগলার দাদুর সাথে ঘটছিল হচ্ছে 1975 অথবা 76 সালের দিকে। তখন উনি মাত্র কবিরাজি শুরু করছেন। তো টুকটাক ঝাড়ফুঁক করতে পারতেন বা জিন টিন তাড়াইতে পারতেন। তো এরকম একটা সময় একজনের শরীর থেকে আর কি মানে জিনে পজেস্ট করছিল, তো জিনটা আর কি ছাড়াইছেন। তো উনি যখন জিনটাকে আর কি তার শরীর থেকে ছাড়াচ্ছিলেন তখন ওই জিনটা ওনাকে হুমকি দেয় যে পাগলার আমি তোকে দেখে নেব। তো পাগলার দাদু বলে আচ্ছা ঠিক আছে তুই যা পারিস করিস। আচ্ছা যাই হোক, তারপরে একদিন উনি রাত্রের বেলা বাড়িতে ফিরতেছিলেন একটা ফাঁকা জায়গাতে। তো অনেক রাত হয়ে গেছিল। বাড়ি ফেরার পরে হঠাৎ করে উনি খেয়াল করেন যে ওনার পিছন থেকে হঠাৎ কিছু একটা লোমশ জাতীয় কিছু একটা ওনাকে জাপটে ধরছে। এখন এইভাবে হঠাৎ করে জাপটে ধরার পরে দাদু তো ভয় পেয়ে গেছেন। পরে ওই জিনিসটা দাদুকে বলতেছে যে কিরে পাগলা, সেদিন তো খুবই বলছিলি যে যা পারিস দেখে নেব, আজকে তোকে আমার হাত থেকে বাঁচাবে কে? পাগলার দাদু আবার চালাকি করে বলতেছেন যে দেখ কাপুরুষরা হচ্ছে পিছন থেকে আক্রমণ করে, তুই যদি সত্যি বীর পুরুষ বা সাহসী হয়ে থাকিস তাহলে আমার সামনে এসে আমাকে আক্রমণ করে। তো ওই জিনিসটা রেগে যায়, তখন পাগলার দাদুকে সাইডে সামনের থেকে আক্রমণ করে। পাগলার দাদু প্রস্তুত ছিলেন। দুজনের ভিতরে প্রচন্ড মারামারি হয়। তো উনি ওনার যে কবিরাজি বিদ্যা যতটুকু আর কি শিখছিলেন ওইটুকে মানে মন্ত্রতন্ত্র পড়েন আর তার সাথে প্রচন্ড মারামারি করেন। তো মারামারির এক পর্যায়ে পাগলার দাদু ওইটাকে একদম মেরে ফেলে। তো উনি যখন ওইটাকে মায়ের বাড়িতে গেছেন, ওনার সারা শরীরে মাটি কাদা এগুলো মাখানো ছিল। তো দাদি ব্যাপারটা দেখে বলে যে তোমার কি হয়েছে? তা বলে যে এরকম এরকম ঘটনা। তখন আশেপাশের কিছু প্রতিবেশী মিলে সেই জায়গাটায় যান, যে দেখেন যে ভাইয়া ওই জায়গাটা মনে হচ্ছে যে এখানে কিছু একটা চাষ করা হয়েছে, যে মানে একদম উলট পালট অবস্থা, মাটি টাটি এরকম। মানে আমরা যখন হাল চাষ করলে যেরকম একটা অবস্থা হয় না মাটি, ঠিক ওরকম একটা অবস্থা হয়ে গেছে। আর ওইখানে একটা কাক মারা মানে মরে পড়ে আছে। তো এই ব্যাপারটা আস্তে আস্তে সবাই গ্রামের আশেপাশের সবাই জেনে যায় যে পাগলার দাদু জিনের সাথে লড়াই করছেন এবং জিন মেরে ফেলছেন। তারপর থেকেই মূলত আসলে পাগলার দাদুর নাম ডাক ছড়াইতে থাকে যে পাগলার মানুষ হয়ে জিনের সাথে মারামারি করে জিন মেরে ফেলছেন। তো ঘটনাটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, এই জন্য খুব সংক্ষেপে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগছে। না, মেহেদী হাসান, অবশ্যই সবার ভালো লেগেছে, কারণ পাগলা দাদুর ঘটনা তো সবাই শুনতে চান এবং সবাই নিশ্চয়ই আগ্রহ নিয়ে শুনেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি সারাদিন কাজ করে, আমরা যারা দেশের বাইরে জানি যে আমাদের যারা থাকেন। হ্যাঁ ভাইয়া একটা মিনিট, ওই যে কাজল রেখা আপুর গল্পটা আমি শুনতেছিলাম। তো উনি যে বললেন যে ছবির যে কালো জাদুটা, এটা কিন্তু চুকস আমাকে বলছিল। আমি কিন্তু চুকসের কাছে দাদুর ছবি চাইছিলাম, তখন ও বলল যে দেখো আফ্রিকান কবিরাজরা কখনো ছবি তোলে না। তার কারণ হচ্ছে যে আফ্রিকান কবিরাজ
মানুষটা ছবি দিয়ে কালো জাদু করতে পারে এবং ভয়ঙ্কর কালো জাদু করতে পারে। এই জন্য ওই দাদু আসলে কোনো ছবি টবি তোলে না। এই ব্যাপারটা আসলে আমার মাথায় আসলো, তাই বললাম। না, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কাজল রেখা যিনি ঘটনা বলেছেন তার ঘটনাটা আমরা শুনেছি এবং সেটাও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। কাজল রেখা আপনাকে অনেক ধন্যবাদ, মেহেদী হাসান আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি যে দেশের বাইরে যারা থাকেন তারা সারাদিন যেরকম পরিশ্রম করেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ফিরে এসে অনেক কাজ করতে হয়। তার মাঝখানে আমাদের যে একটা লম্বা সময় আপনি দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। রাব্বি, আপনার কাছে আছে, আপনি যদি লিসেনারদের শেষ মুহূর্তে কিছু বলতে চান, তারপরে আমরা আজকে আমাদের এপিসোড শেষ করব। জি ভাইয়া, লিসেনারদের উদ্দেশ্যে আমার যেটা হচ্ছে গিয়া, আপনারা সবাই মানে ভূত.com এর যে ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে সবসময় আপনারা সাবস্ক্রাইব করবেন। আসলে ইউটিউবে ঢুকলে আপনারা প্রচুর চ্যানেল পাবেন যেগুলো আসলে আমাদের চ্যানেলের সাথে কোনো সম্পর্ক নাই, তারা আমাদের কন্টেন্ট গুলা মানে কপি আকারে ইউজ করতেছে আর কি। তো আমাদের চ্যানেলটা সাধারণত আইডেন্টিফাই করতে পারবেন আপনারা যে ভেরিফাইড সাইন আছে ওটা দেখেই আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন, এবং ওইসব ফেক চ্যানেল এগুলো আপনারা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর কি। এছাড়া আমাদের পেজও কিন্তু অনেকগুলো মানে কপি পেজ রয়েছে যেখানে ইউটিউবের চ্যানেলের কন্টেন্ট গুলা পেজে আপনার প্রকাশ করা হয়। তো এইসব আপনার ফেক বা যেগুলো কপিরাইট চ্যানেল বা পেজ আছে এগুলো আপনারা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আপনাদের পরিচিত জন যারা আছে হয়তো ভূত FM শুনতো ভূত.com হচ্ছে এরকম জানে না, এত বছর 5 বছর হয়ে গেছে তাও এখনো অনেকেই বলে ও আচ্ছা ভূত.com চালু হয়েছে, এমনও কিন্তু কইরে আসে। সো আপনাদের যারা পরিচিত জন আছে তাদের অবশ্যই শেয়ার করবেন যে ভূত.com এখন নতুন নতুন স্টোরি সব আসছে। তো এটাই আর কি ভাইয়া। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। আসলে আমরা সবসময় সাবস্ক্রাইব করতে বলি এবং ফেক চ্যানেলে যেতে বিশেষ করে নিষেধ করি, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আপনি তাহলে সাবস্ক্রাইব করলে আপনি যদি বেল আইকন প্রেস করে রাখেন তাহলে তো আপনি সব নোটিফিকেশনই পাবেনই, আর সেই সাথে আপনার ফেক চ্যানেলে যাওয়ার আর কোনো চান্স নাই। ফেক চ্যানেলে গেলে সবচাইতে বেশি যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যারা ফেক চ্যানেলের ওনার বা যারা ফেক চ্যানেলে থাকেন তারা সবসময় আমাদের মানে আপনাকে মিসগাইড করতে পারেন। মিসগাইড করতে চাইলে বা নানানভাবে মিসগাইডেড হতে পারেন, এর আগে আমরা এটা দেখেছি, আমরা সেটা চাই না আসলে। এই জন্যই আমি আপনাদেরকে এই ব্যাপারটা এড়িয়ে চলতে বলি, কারণ হচ্ছে যারা 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 আপনি বুঝতেই পারছেন যারা ফেক চ্যানেল রান করান তারা আসলে ঠিক অনেস্ট মানুষ না। সুতরাং তারা হচ্ছে যে কোনো ধরনের মানে কি বলবো যে কোনো কাজ মানে এমন কোনো একটা কাজ করতে পারেন যেটা আমরা আসলে কোনোভাবেই প্রত্যাশা করি না। যাই হোক, আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইতালির রোম থেকে দেখতে পাচ্ছি COD আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, কমেন্ট করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি UAE থেকে তাওহিদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শহীদুল, আমাদের সঙ্গে আছেন তুহিন, আমাদের সঙ্গে আছেন মুন্না, মালয়েশিয়া থেকে আছেন স্বাধীন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিফাত, আমাদের সঙ্গে আছেন ব্ল্যাক সোয়ান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি NS নয়ন, দুবাই থেকে শুনছেন তিনি, পঞ্চগড় থেকে আমাদের সাথে শুনছেন মামুন ইসলাম। আমি দেখতে পাচ্ছি যে রবিবারের যে শোটা, এই শোটা দেশের বাইরের মানুষরা আরো বেশি শুনেন, মানে উইচ ইজ আ ভেরি গুড ইনসাইট। আমরা চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার। SK স্বাধীন আমাদের সাথে মালয়েশিয়া থেকে আছেন, আগেই বলেছি, আবারও তিনি কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে সিজান আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি সাগর আকন্দ, এবং আমাদের এবং তিনি বলছেন যে একটা ঘটনা তিনি শেয়ার করতে চান, ইমেল করে দেন, আমরা ডেফিনেটলি আপনার ঘটনা পেয়ে যাব। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রোজ, আমাদের সঙ্গে আছেন পঞ্চগড় থেকে মুজাহিদ, পঞ্চগড়ের অনেক মানুষ আজকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আর্ট ওয়ার্ল্ড, এবং আমাদের সঙ্গে এবং তিনি নিয়মিত আমাদের শোনেন সেটা জানিয়েছেন তিনি। নাইম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নিয়াম হোসেন আছেন আমাদের সঙ্গে, সাইদুল আছেন আমাদের সঙ্গে, অনলাইন আর্নিং, আচ্ছা নামটা অরিজিনাল না বললাম না, খুলনা থেকে আছেন রাসেল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রানা, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি সোহাগ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আলামিন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনারা কুয়েত থেকে আছেন আলমগীর হোসেন সোহাগ, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী থেকে আছেন তামিম খান সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ রাব্বি জয়েন করার জন্য, সময় দেওয়ার জন্য এই গভীর রাতে। এখন ঘড়িতে সময় রাত 12:43। আপনি এখনো আছেন আমাদের সঙ্গে, এবং আমি যতদূর মনে করতে পারি মেহেদী হাসানের সম্ভবত এখন মনে হয় রাত 10:44 বা এরকম কিছু একটা সময় হবে, এবং সেই অনেক রাতে এখন পর্যন্ত আপনারা যে আছেন আমাদের সঙ্গে, কাজল রেখা
আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন এবং আপনাকে ঘটনা বলেছেন, যে ঘটনাটা আবার মেহেদী হাসানের সাথে মিলেও গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, কমেন্ট করলেন, তাদের সবাইকে ধন্যবাদ। যাবার আগে অনুরোধ করি, যদি আমাদের আজকের এপিসোডটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, যাতে করে সবাই জানতে পারেন আমাদের এই শো সম্পর্কে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।